So we started with this chapter. This chapter is for introduction. Uh, we discussed here financial economics, and we compared some traditional economics, traditional sources of economics, traditional economic systems based on communism, socialism, and capitalism. So we have compared them here. And also there is some joke type comparison, but still close to the reality. Like in communism, if you have two cows, the state takes both and gives you some milk. This is actually communism. তোমার দুটো কাউ থাকলে স্টেট নিয়ে নেবে এবং তোমাকে কিছু দুধ দেবে বেঁচে থাকার জন্য। Fascism যেটা, you have two cows, the state takes both and sells you some milk. এটা আরো মারাত্মক। ও তো তোমাকে কিছু দুধ ফ্রি দিচ্ছে আর এ তোমার কাছে দুধ বিক্রি করছে। এটা বার্মাতে আছে। এই যে বিশেষ করে আরাকানে, যেটা রোহিঙ্গা যে জাহেদা কাজ করছে এখন, সেখানে আরাকানের ওই এরিয়াতে যেটা করতো, ওই মুসলিমদের জমি, এটা ইন্ডিয়ান কি বলে, ওই আরাকানি বার্মিজ আর্মিরা নিয়ে নিত এবং সেই জমিগুলা তাদের কাছে আবার দিত চাষাবাদ করার জন্য। তারা চাষাবাদ করত, সেই ফসলগুলো তারা নিয়ে যেত এবং এই ফসলগুলো তাদের কাছে আবার বিক্রি করত। So total fascism was over there. Traditional capitalism যেটা, আমাদের সোসাইটিতে এখন ক্যাপিটালিজম আছে। ক্যাপিটালিজম হচ্ছে you have two cows, you sell one and buy a bull. দুইটা কাউ আছে, একটা কাউ রেখে একটা কাউ বিক্রি করে একটা বুল কিনেছে এবং ওই বুলটা কেনার কারণে এখানে বাচ্চা কাচ্চা হয়েছে। Your heart multiplies and the economy grows. Economy grow করছে because there is a privatization. ক্যাপিটালিজমে প্রাইভেটাইজেশনের সুযোগ আছে। তুমি চাইলেই ম্যানিফোল্ড করতে পারো, ইকোনমিকে বুস্ট আপ করতে পারো তোমার পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। You sell them and retire on the income. You can enjoy your income earned by yourself. ভেঞ্চার ক্যাপিটালিজম যেটা, ভেঞ্চার ক্যাপিটালিজম ট্রেডিশনাল ক্যাপিটালিজমের পাশাপাশি চলে, এখনো আছে, আমাদের সোসাইটিতেই আছে। যেটা হচ্ছে তোমরা হয়তো দেখে থাকবে, ওই যে তানভীর নামে একটা ছেলে, সে সাভারে কিছু জায়গা জমি কিনে ওইটার আশপাশে কিছু বেড়া দিয়ে সেই জায়গাটা একটা ফার্ম হিসেবে দেখিয়েছে, ওইটাকে ইনকর্পোরেশন হিসেবে রেজিস্ট্রেশন করিয়েছে। রেজিস্ট্রেশন করে তারপরে ওটার বিভিন্ন জায়গাতে ট্যাক্স টক্স কিছু ফাইল করেছে। এইভাবে করে এটাকে একটা বড় প্রসপেক্টিভ ইন্ডাস্ট্রি দেখিয়ে সোনালী ব্যাংক থেকে 4,500 কোটি টাকা লোন নিয়ে চলে গেছে। তো এইভাবে করে এখানে যেটা বলছে যে ইউ হ্যাভ টু কাউস, ইউ সেল 3 অফ দেম। তোমার আছে দুটো কাউ কিন্তু তুমি বিক্রি করে দিয়েছো 3টা টু ইউর পাবলিকলি লিস্টেড কোম্পানি ইউজিং লেটার্স অফ ক্রেডিট। সেখানে আবার তুমি লেটার্স অফ ক্রেডিট ইউজ করেছো, মানে পেমেন্ট মেথড হিসেবে ক্যাশ ইউজ করো নাই, ঠিক আছে, ক্রেডিট ইউজ করেছো। ওপেন বাই ইউর ব্রাদার ইন ল, যে লেটার অফ ক্রেডিটটা আবার ব্যাংকে ওপেন করা হয়েছে, তোমার আরেক রিলেটিভ করেছে এটা এট দ্য ব্যাংক। হাউএভার তবে এটা দেখিনি, আমি ডিটেইলে যাচ্ছি না। এরপরে ফাইনালি সে দেখিয়েছে যে অ্যানুয়াল রিপোর্টে দেখা যাচ্ছে says that company owns 8 cows, ঠিক আছে, with an option on one more, যে আরো একটা অ্যাড করার সুযোগ আছে। আসলে কিন্তু তোমার ছিল 2টা কাউ, কিন্তু তুমি এখন এটাকে দেখাচ্ছ 8টা কাউ এবং আরো একটা যোগ করার সুযোগ আছে। আসলে কিন্তু না, মাঝখানে পুরো ফাঁপা। এগুলো সবকিছু কাগজে পত্রে, এবং সেগুলো দেখে দেখে বিভিন্ন জায়গা থেকে আবার বেনিফিট নেওয়া হচ্ছে, ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে, ওখান থেকে ট্যাক্স এক্সেম্পশন নেওয়া হচ্ছে, এরকম। সোশ্যালিজম যেটা, সোশ্যালিজমে বলছে ইউ হ্যাভ টু কাউস এন্ড ইউ গিভ ওয়ান টু ইউর নেইবার, তুমি তোমার নেইবারকে একটা দিয়ে দাও। সোশ্যালিজম এটা বলছে। তো এখন তাহলে হোয়াট ইসলাম সেজ, আমাদের পয়েন্ট হচ্ছে এটা, যে এতগুলো বিষয়, কমিউনিজম, ফ্যাসিজম, ট্রেডিশনাল ক্যাপিটালিজম, ভেঞ্চার ক্যাপিটালিজম, সোশ্যালিজম, হোয়াট ইসলাম সেজ। ইসলাম সেজ এই যে আমরা ক্যাপিটাল যে কথাগুলো বলছি ইকোনমিক্সে, আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই সমস্ত বিষয়গুলোর কথা বলছি। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলোর কোনোটারই ওনার আসলে আমিও না, কোনো স্টেটও না। এগুলোর ওনার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং এগুলো খরচও করতে হবে উনি যেভাবে আমাকে ডিক্টেট করেছেন সেভাবে। যেমন আমাকে উনি, আমি জব পেয়েছি যেটা, আমাকে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ দিস জব ফর মি।
এখান থেকে যে ইনকামটা এসছে সেটা বুঝতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ব্লেসিং আমার প্রতি। এটা থেকে আমার যা প্রয়োজন সেই প্রয়োজনটুকু আমি পূরণ করে যেটা এক্সেস থাকবে সেই এক্সেসটা ইন দা ইয়ার এন্ড আমাকে কি করতে হবে, একটা ক্যালকুলেশন করে জাকাত হিসেবে পে করে দিতে হবে। যদি সেটা জাকাতেবল হয়, জাকাত হিসেবে আমি দিতে পারি, চ্যারিটি হিসেবে দিতে পারি, আমি এটা ওয়াকফ করতে পারি, আমি এটা হিবা করতে পারি। এরকম আমার যদি কোনো ল্যান্ড থাকে তাহলে আমি সেই ল্যান্ডটা ওয়াকফ করতে পারি, ঠিক আছে, এ পার্ট অফ ইট আমি ওয়াকফ করতে পারি। এবং সেটার আবার ডিস্ট্রিবিউশন সিস্টেমও কোরআনিক সিস্টেম আছে, যেভাবে আমি ডিস্ট্রিবিউট করব। আমার কি প্রোডাকশন করতে পারবো, কোন কোন বিষয়গুলো প্রোডাকশন করতে পারবো, সেগুলোর বিষয়ে আমার ইসলামিক কমান্ডমেন্ট আছে এবং কোরআনিক গাইডলাইন আছে। মোট কথা হলো আমাকে আমার যে ইকোনমিক সিস্টেম আছে সেখানের মধ্যে প্রোডাকশন হতে পারে, সেখানের মধ্যে আমার কনসাম্পশন হতে পারে, আমার সেভিংস হতে পারে, আমার ইনকাম হতে পারে, ঠিক আছে, আমার স্পেন্ডিংস হতে পারে, স্পেন্ডিংস প্যাটার্ন। আই ডোন্ট হ্যাভ এনি রাইট টু ওয়েস্ট মাই মানি, ঠিক আছে, এটা আমাকে বুঝতে হবে, যেটা কোরআন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ডোন্ট ওয়েস্ট ইওর মানি। এই তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদেরকে গাইডলাইন দেওয়া হলো, কি এটা হচ্ছে শরিয়া, যেটা শরিয়া হচ্ছে ইসলামিক ল। এই তো ওই সিস্টেম অনুযায়ী আমি যদি আমার ইকোনমিক অ্যাক্টিভিটি গুলোকে কন্ডাক্ট করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো ইসলামিক ইকোনমিক সিস্টেম। এটার আলটিমেট টার্গেট কি হবে? আলটিমেট টার্গেট হচ্ছে ফালাহ। ফালাহ কি? ফালাহ হচ্ছে ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার, পার্সোনাল ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার অফ মাই ফ্যামিলি, ওয়েলফেয়ার অফ মাই স্টেট। আমার ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আমাকে ফালা এনশিওর করতে হবে। ফালা হচ্ছে ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার ইন দ্য স্টেট। এবং আলটিমেটলি ইসলামিক শরিয়া, যেটা শরিয়ার যে পারপাস, নট অনলি ইন ইকোনমিক সিস্টেম, ইন এভরি অ্যাসপেক্টস, এটার একটা জায়গাতে গিয়ে কনসেন্ট্রেট করে, সেটা হচ্ছে ফালাহ বেসড একটা সোসাইটি এস্টাবলিশ করা, ফালাহ বেসড একটি স্টেট এস্টাবলিশ করা, ওয়েলফেয়ার স্টেট বলে এটাকে, ওয়েলফেয়ার স্টেট। ইসলামিক ইকোনমিক সিস্টেম আমাকে সেক্টরগুলোর কথা বলে, যে কোন কোন সেক্টরে আমরা কাজ করব সেগুলো আমরা ডিসকাস করেছি। তিনটা সেক্টর আছে, সিয়াসি, তিজারি এবং ইজতিমাই। সিয়াসি, তিজারি যেগুলো, এগুলো কনভেনশনাল ইকোনমিক্স এর মধ্যে অলমোস্ট একই রকম ভাবেই আছে, কিন্তু এখানে যেটা ইজতিমাই, যেটা বলছে যে সোশ্যাল ওয়েলফেয়ার সেক্টর, এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এর স্পেশালিটি, ইসলামিক সোশ্যাল সিকিউরিটি। এরপরে আমাদের ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে বিষয়গুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মার্কেট, ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এগুলোর ব্রেকডাউন আছে, সেই ব্রেকডাউন গুলো দেখে নিয়ে আমরা পড়েছি এগুলো। এরপরে এই বিষয়গুলো, এগুলো আমরা দেখেছি, পড়েছি। এখানে যেটা আছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, সিকিউরিটিজ, স্টকস, বন্ডস, লোনস এন্ড ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। তারপরে ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট লাইক যেখানে ইনস্ট্রুমেন্ট গুলো ট্রেডিং হয়, বন্ড বা স্টকস যেখানে ট্রেডিং হয়, যেমন স্টক মার্কেট, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমাদের দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, চিটাগাং এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ। where investors trade financial instruments. Financial institutions, financial institutions হচ্ছে যে ইনস্টিটিউশন গুলো এগুলো ইস্যু করে স্টকস। Professor, I have a question to you. Yes, please. Actually, I forgot about stock exchange things like এখানে মানে চিটাগং, ফর এক্সাম্পল চিটাগং স্টক এক্সচেঞ্জ, এই জায়গাটার আসলে কাজ কি? চিটাগং স্টক এক্সচেঞ্জের কাজ হচ্ছে স্টক যে ট্রেডিং আছে বা শেয়ার যে ট্রেডিং আছে এটাকে ফ্যাসিলিটেট করা। তো ফ্যাসিলিটেট করবে কি করে তারা? ফ্যাসিলিটেট করবে হলো, যেমন সাপোজ ইউ হ্যাভ এ কোম্পানি, ওকে, you have a company, you want to raise capital, you want to raise capital. Suppose you have like you have 1 million taka, okay, but you see your business is expanding, okay, your business is expanding and you have a plan to expand it more and more. So you want to raise fund. So how you will raise fund? You have to go to bank for loan, okay. Either you have to go to bank for loan or you have to like sell
some shares of your companies. Okay, you have to sell some shares of your companies. So how you can sell shares of your companies? You are thinking that, okay, you have 1 million taka and you are only 20 owners. Okay, there are 20 owners of your company, but you want to sell shares and you want to increase owners. Those who will buy your shares, they will also be the owners of your company. Okay, so you have to issue shares. So you can, two ways you can issue shares. One is you can issue primary shares. Another, you can issue secondary shares. Okay. So primary shares are called IPO, initial public offerings. Okay, initial public offerings. So you can you can give a circular to the newspapers, and you can ask the people to file application to purchase IPOs. Okay, then you can do some lotteries and you can sell some IPOs to the primary market. Okay, that is why we are calling them primary market, because they are buying the shares directly from you. Okay, so you see some people, they have purchased from lottery. You have selected like 5,000 people applied, and you have a plan to issue 500 shares. So you have sold 500 shares to 50 persons. So 50 persons purchased 500 shares and they become the owner of your company. So previously you had 20 owners. Now you have become 70 owners, right? 70 owners. Now you have 70 owners. And those 500 shares you have sold at a certain rate, and that amount has been in your account as a capital. So the money injected from the primary market to your company. So you have raised your funds, okay, and increasing shares. And on another way, you can go to stock exchange. You can list your company over there. You can offer your shares to sell through stock exchange. So stock exchange is a secondary market. All right. Yes. So you can issue shares through a stock exchange, and those 50 people who purchase the primary share from you directly, they also can trade their shares over there. They also can sell their shares. They also can buy more shares from stock exchange. Okay. So stock exchange is actually a secondary market. Okay. Thank you, Professor. I understood now. But stock exchange actually directly do not make any transaction with any end user, end customer, okay, or end owner. They actually facilitate the process, but there are some other vendors, okay. Vendors act as an agent, okay. There are thousands of agents across the country, okay. You can open BO account there, like BO account there with one of your bank accounts. So that then that agent can buy and sell shares for you. Okay. All right. So let me show you. And another role the stock exchange play is it shares actually information. Okay. It shares information. You can get information. You see, can you see this one? Yes, Professor. Yes, you see here, like STP, Prime Finance, like Ambranet, Ambra Tech,
AB Bank. Okay, so this is AB Bank. Green means, so if there is a transaction today, then the price of their share was a bit increased, like 2.04% increased. Okay, so this is actually a basic platform, but for AB Bank, if you click here, then you can see AB Bank. So this is the total profile of AB Bank, their authorized capital, their total number of securities, their sold face value, taka, paid up capital, net asset. And you can see last 1 month, what happened to their share trading. Yes. So this is the figure plus 1 month. This was October 29, 2020. So the share price, it was low 9.8 taka, high 10 taka. Opening was 9.8, 9 taka 80 paisa, 9 taka 90 paisa bikri hoyeche closing, and to 10 paisa বেড়েছে। So এটাকে তারা দেখাচ্ছে 2.04% increase করেছে last 1 month. So you can see the detail of a company you want to invest, but you cannot make any transaction from here. Okay, because you are not authorized. You are not authorized. This stock exchange has given authorization to those agents. So you can talk to them, you can open BO account with them, and you can maintain communication with them. You can instruct them to buy and sell, or they can inform you that yes, you can buy this one or you can sell this one now, and thus you can make profit, okay, from buying and selling of shares, because you see every day it rise and it falls. But on the same day you cannot buy and sell. You have to wait for some time, maybe 24 hours, okay, or maybe 70, I'm not sure, 72 or 24 maybe. You have to buy and you have to wait for some time, and then you can sell. If you think the price is increased, then you can sell and you can make profit instantly. Or you can hold it. You can hold the share. You can hold the share, and in the year end, as you know, you are the owner. Buying these shares, you have become the owner of that company. So in the year end, when they close their accounts, they will announce sharing of their profit, that we call dividend. Okay, so profit out of investment where you have contribution. So you will also get benefit of that. We call it dividend. Okay, যদি হয়ে থাকে প্রফিট ভালো, তাহলে তুমি যদি শেয়ার হোল্ড করে রাখো for 1 year, you can get dividend. All right, so this is actually stocks. Clear? Clear, Professor. And this is the role of the stock exchange. Stock exchange manage all these things. Like you see, the indexing, their main role is indexing. So these are some functions of financial instruments. Functions of financial markets. What is financial market? Like stock exchange is a financial market. The role of financial markets: liquidity, information, risk sharing.
Liquidity means it can make instant cash. Liquidity means it can make instant cash for you. Information, like you see, the market can give you information, pool and communication information about issuers of financial instruments. It can provide information to both the company and to the customers, investors. And risk sharing, provide individuals a place to buy and sell risk. So risk actually depends on information, you know, information. If you are certain that there will be rise, so there is a low risk. There is a rise of what should I say? There is a rise of profit. So there is no risk. If you think that the share price may fall, then there is a risk. The structure of financial markets, primary versus secondary market. Right now I have discussed primary market and secondary market. Primary versus secondary markets. Centralized exchanges, OTCs, over the counters. OTCs means over the counters, like agents, trade agents. Decentralized markets where dealers stand ready to buy and sell securities electronically. Now everything is done electronically. আগে স্টক এক্সচেঞ্জের সামনে সবাই শেয়ার সার্টিফিকেট নিয়ে যেত, নিয়ে গিয়ে তারপরে কেউ যদি তারটা বিক্রি করতে চাইতো তাহলে সে হাত উঁচু করে ওই সার্টিফিকেটটা উঁচু করে রাখতো এবং বলতো যে এটা এই কোম্পানি এবি ব্যাংক 95 টাকা, ঠিক আছে, এরকম বলতো। কিন্তু এখন এভরিথিং ইজ অনলাইন। নাও এভরিথিং ইজ অনলাইন। এই যে এখানেই আছে এবি ব্যাংক কয় টাকা। ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কস, ইসিএনস, আমরা যেটা দেখলাম স্টক এক্সচেঞ্জে, এগুলো সবই ইসিএনস, ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কস। Electronic system bringing buyers and sellers together without the use of a broker or dealer. যে আমি স্টক এক্সচেঞ্জ ভিজিট করে আসলাম, এখানে তো আমার কোনো এজেন্ট লাগে নাই। I can calculate myself. আমি যদি এক্সপার্ট হই তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে which share I should buy. I need not to seek information to anyone. I can decide which one I should buy, which one I should sell, when I should buy, when I should sell. This is important. The timing. You see, এই যে আমেরিকাতে এখন ট্রাম্পের অবস্থা টালমাটাল না? Yes, professor. হ্যাঁ, ট্রাম্প কিন্তু বিশাল বিজনেসম্যান। ট্রাম্পের অনেক বড় বড় বিজনেস আছে। You have seen এই যে ট্রাম্পের ওয়াইফ মেলানিয়া অলরেডি ট্রাম্পের সাথে ডিসটেন্স মেইনটেইন করতে শুরু করেছে, ঠিক আছে? ট্রাম্প যাই বলুক না বলুক, তাকে আগামী 1-1.5 মাসের মধ্যে অবশ্যই ক্ষমতা ছেড়ে দিতে হবে, ঠিক আছে? বিকজ জো বাইডেন অলরেডি 290 ভোট পেয়ে গেছে, যখন 270 ভোট ইলেকট্রাল ভোট দরকার হয় প্রেসিডেন্ট হওয়ার জন্য। অলরেডি সে 290 পেয়েছে। এবং এটা যতভাবেই কাউন্ট করা হোক না কেন, আমেরিকানস তারা এতটা মানে ইনকম্পিটেন্ট না, ঠিক আছে, যে তাদের সমস্ত কিছু রেকর্ড আছে। এখনো পর্যন্ত ট্রাম্প দেখাইতে পারে নাই যে কোন জায়গাতে কতটুকু কারচুপি হয়েছে। সে শুধু বলে কারচুপি হয়েছে, সে শুধু বলে ইলিগ্যাল ভোটস, কিন্তু হুইচ ওয়ান ইজ ইলিগ্যাল ভোট সে তার কাছে কোনো এভিডেন্স নাই। তো সে সমানে প্রতিরক্ষা মন্ত্রী এটা ওটাকে বরখাস্ত করে চলেছে এবং অনেকটা পাগলামি করছে। এই পাগলামির কোনো মানে হয় না। ইউসি, এটার একটা বড় ইম্প্যাক্ট আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। ট্রাম্পের যত বিজনেস আছে সেই বিজনেসগুলো এফেক্টেড হতে পারে এই কারণে। অলরেডি সংসার তো এফেক্টেড হয়েছে, তার শেয়ার, তার কোম্পানিগুলোর শেয়ার প্রাইসও কমে যেতে পারে। তো মানে এটা আমি কেন বললাম যে ইটস অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং যে ম্যানেজমেন্টের মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, ম্যানেজমেন্টের মধ্যে যদি এমডি চেঞ্জ হয়ে যায় তাহলে শেয়ার প্রাইস ফল করে, ঠিক আছে? তাহলে যে শেয়ার প্রাইস ফল করা অথবা রাইজ করা,
এটা কিন্তু মানে সব সময় ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে না, ম্যানেজমেন্ট ফ্যাক্টরের উপরেও ডিপেন্ড করে। একটা ভালো ফাইন্যান্সিয়াল মার্কেট যদি হয় তাহলে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কেমন হবে এগুলো আমরা এখানে মেনশন করেছি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর রোল কেমন হবে, এই যে অ্যাসিমেট্রিস যেটা আছে, অ্যাসিমেট্রিস মানে হচ্ছে ইমব্যালেন্সেস, এটাকে কমিয়ে নিয়ে আসা এবং সবকিছুকে সেজন্য নরমালি ডিস্ট্রিবিউট করতে পারে, হেল্পিং রিসোর্সেস ফ্লো টু মোস্ট প্রোডাক্টিভ ইউজেস। এই ইনফরমেশন কস্ট কমাবে এবং মনিটর করবে বড়োয়ারদেরকে, স্ক্রিনিং করবে এবং মনিটর করবে বড়োয়ারদেরকে। নট অল বড়োয়ার্স আর কম্পিটেন্ট, সবার ধার করার যোগ্যতা থাকে না। বাংলাদেশের খুব ভয়াবহ অবস্থা, ইউ ক্যানট ইমাজিন, খুব ভয়াবহ অবস্থা। ব্যাংকগুলো প্রচুর মানুষ আছে, একটা কোম্পানি নাম সর্বস্ব একটা কোম্পানি খুলে তারপরে ব্যাংকের মধ্যে ফাইল করিয়ে একটু উপরের লেভেলে গিয়ে লবি মেনটেন করে এরপরে 100-150 কোটি টাকা, 200 কোটি টাকা, 300, 400, 500 কোটি টাকা, 1000, 1500 কোটি টাকা এরকম করে লোন নিয়ে গেছে। সেই সমস্ত মানুষকে খুঁজতে গেলে এখন তাদের ওই ঠিকানায় আর পাওয়া যায় না। তার মানে চিন্তা করতে পারছো, আমি আর তুমি আমরা যে আমাদের টাকাগুলো ব্যাংকে রাখবো সে টাকাগুলো কি হচ্ছে, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় গতকালকে দেখলাম আমাদের এখানে এই যে বিদ্যুৎ উৎপাদন যেটা ডিজেল বেসড একটা প্লান্ট করা হয়েছিল, ইন্ডিয়ান একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। সেই কোম্পানি 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে তাদের, এখন তো বিদ্যুৎ উৎপাদন করে না, তারপরও এখন তাদের যে মেইনটেনেন্স কস্ট আছে এটাকে তারা কি একটা কস্ট বলছে, মানে অপারেটিভ নাকি কি একটা কস্ট বলছে, যে জাস্ট ওই প্ল্যান্টটাকে তারা সার্ভাইভ করায় রাখতেছে। সেটার জন্য এখন যে খরচ, সেই খরচ যদি হিসাব করা হয় তাহলে প্রতি ইউনিটে তাদের খরচ হয়েছে 1580 টাকা। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে 1580 টাকা দিয়ে, ক্যান ইউ ইমাজিন? আর বিক্রি করতেছে 6 টাকা দিয়ে। 1500 টাকা দিয়ে জিনিস কিনে কেউ 6 টাকা বিক্রি করে? ওদের বিজনেস কন্টিনিউ করতেছে কেমনে তাহলে? বিজনেস তো কন্টিনিউ করছে না, এটা দেওয়ালিয়া হয়ে গেছে, তো চলে গেছে, এখন বন্ধ করে দিছে। এরকম একটা প্ল্যান্ট, আবার আরেকটা প্ল্যান্ট আছে রামপালে যেটা তাপ বিদ্যুৎ কেন্দ্র করতে গেছিল, সেটাও করে টোরে ওইখানকার শ্রমিকরা যে খাটাখাটনি করছে, মাটি কেটে দিছে, রাস্তা বানাই দিছে, ইয়ে করে দিছে, সেই শ্রমিকদের টাকা পয়সাগুলো না দিয়ে চলে গেছে সেই ইন্ডিয়ান কোম্পানি। তারা যে জামানত রাখছিল একটা ব্যাংকে, সেই জামানতের টাকাগুলো কখন উঠায় নিয়ে চলে গেছে। ঢাকাতে 2টা অফিস ছিল, সেই অফিসগুলো বন্ধ করে চলে গেছে। ঠিক আছে, দেশের বিভিন্ন ইকোনমিক সেক্টরে আসলে খুব ভয়াবহ অবস্থা। অথচ আমাদের কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ছিল, এটা ছিল, ওটা ছিল, এগুলো আমাদের কিন্তু নিজস্ব যেগুলা, এগুলাকে আমরা যদি অপারেটিভ করতে পারতাম, ঠিক আছে, আমরা না হয় প্রতিদিন 1-1.5 ঘন্টা করে লোডশেডিং সহ্য করতাম আরো 1 বছর 2 বছর, ঠিক আছে, তাহলে গত 12 বছরের মধ্যে না হয় গত 4 বছর আমরা কষ্ট করতাম, কিন্তু এখন থেকে আরো 8 বছর আগে থেকে আমরা আমাদের জিনিসগুলো দিয়ে খুব ভালোভাবে সলভেন্ট হইতে পারতাম। কিন্তু এই লোডশেডিং ম্যানেজমেন্ট, ইনস্ট্যান্ট ম্যানেজমেন্টের কথা বলে এই ডিজেল দিয়ে বিদ্যুৎ বানাইতে গিয়ে যে কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে সেগুলোর এস্টাবলিশমেন্টে যে খরচ হয়েছে সেই খরচও এখন ইয়ে করতে পারবে না, সমানে ভর্তুকি সেগুলাতে। হাউএভার এগুলো রাষ্ট্রীয় ব্যাপার, কথাবার্তা এগুলো বলতে গেলে আবার অনেক সময় পলিটিক্যাল হয়ে যাবে, কিন্তু এগুলা মানুষকে অ্যাড্রেস করতে পারতে হবে, বুঝতে হবে এগুলা। এরপরে আমরা চ্যাপ্টার 1.1 একটা পড়েছিলাম, যেখানে ফাইন্যান্সিয়াল সিস্টেম পুরোটা আমরা দেখার চেষ্টা করেছি। ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে আমরা দেখিয়েছি এই যেটা, যেখানে 4টা এলিমেন্ট থাকবে, সেভার্স, ইউজার্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে আরো ডিটেইলে আমরা দেখেছি এগুলো সিকিউরিটিজ, যেগুলো এগুলো ইস্যু করা হয় মানি মার্কেটেও, স্টক মার্কেটে, স্টক সিকিউরিটিজ অথবা মানি অ্যাজ এ সিকিউরিটি,
ইস্যু করা হয়, লাইক টি-বিলস একটা সিকিউরিটি। তো সিকিউরিটি আমরা কাকে বলি, যেটা হচ্ছে যেমন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হবে এটা, এবং সিকিউরিটি মানে হচ্ছে একটা অব্লিগেশন, একটা বাধ্যবাধকতা অন দ্য পার্ট অফ দ্য ইস্যুয়ার। এই ইস্যুয়ারটা কে হতে পারে, এটা ইট মে বি এনি কর্পোরেশন অথবা ইট মে বি গভর্নমেন্ট। ইট উইল প্রোভাইড রেট অফ রিটার্ন টু পারচেজার্স। যে এটা কিনবে সে কি করবে, একটা রেট অফ রিটার্ন দেবে। ইট মে বি ইন্টারেস্ট, ইট মে বি প্রফিট। এরপরে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আছে, বন্ড আছে এবং স্টক আছে। এগুলো ইন ডিটেইল এখানে আমরা দেখেছি। বন্ডের সাথে শেয়ারের যে পার্থক্যটা, সেটা হচ্ছে বন্ড হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, আর এই শেয়ার হচ্ছে বা স্টক হচ্ছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট। বন্ডের থেকে কোনো ওনারশিপ ডেভেলপ করে না, কিন্তু শেয়ার থেকে বা স্টক থেকে ওনারশিপ ডেভেলপ করে। আমি যদি কারো স্টক কিনি বা শেয়ার কিনি, তাহলে আমি সেই কোম্পানির মালিকানা দাবি করতে পারবো। যে কয় টাকার কিনলাম ওই কয় টাকার মালিক আমি, ঠিক আছে। আর বন্ড আমি যদি কারো কাছ থেকে নেই, কেউ যদি আমাকে বন্ড ইস্যু করে, আমি তাকে টাকা দিলাম, ঠিক আছে, কিন্তু সে আমাকে শুধু ইন্টারেস্ট দেবে এতটুকুই, ঠিক আছে। আমি টাকা লোন দিলাম, লোন দেওয়ার পরে সে আমাকে এটার উপরে একটা এক্সেস অ্যামাউন্ট দিয়ে দিল, শেষ। ইট মে বি ইন এনি ফর্ম। তাহলে এটা হচ্ছে বন্ড। তাহলে বন্ড হচ্ছে ডেট ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট, আর শেয়ার স্টক হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট। বন্ড গভর্নমেন্ট বন্ড হতে পারে, মিউনিসিপ্যাল বন্ড হতে পারে, এগুলো দেখতে পাবে। এগুলো আমেরিকাতে আছে এরকম গভর্নমেন্ট বন্ডস, মিউনিসিপ্যাল বন্ডস। আমাদের দেশে হয়তো ওইভাবে গভর্নমেন্ট বন্ড আছে, কিন্তু মিউনিসিপ্যাল বন্ড ওইভাবে নাই। বিজনেস গুলো অনেক সময় বন্ড ইস্যু করে, ব্যাংকগুলো ইস্যু করে বন্ড অনেক সময়, বা আমাদের পোস্ট অফিস ইস্যু করে অনেক সময় বন্ড। স্টক যেগুলো কমন স্টক, প্রিফার্ড স্টক। কমন স্টক এটা জেনারেল টাইপ অফ স্টক, যেটা স্টকের যে নেচার গুলো আছে সেগুলো সবই এটার মধ্যে আছে। প্রিফার্ড স্টকের বিষয়টা হচ্ছে যিনি এটা কিনবেন ওনার একটা ল্যাকিং থাকবে আর একটা অ্যাডভান্টেজ থাকবে। ল্যাকিং কি? ল্যাকিং হচ্ছে ওনার ভোটিং রাইট থাকবে না। প্রিফার্ড স্টকদের কোনো ভোটিং রাইট, উনি ম্যানেজমেন্টে ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারবেন না। উনি ওনার, কিন্তু ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারবেন, উনি ভোট দিতে পারবেন না। আরেকটা হচ্ছে ডিভিডেন্ড যখন ঘোষণা করা হবে, তখন প্রিফার্ড স্টক যাদের কাছে আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তারপরে ডিভিডেন্ড ঘোষণা করা হয়। তাদের জন্য আগে 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 ডিভিডেন্ডের একটা পোরশন রেখে দিয়ে তারপরে ডিভিডেন্ড ঘোষণা করা হয়। এখানে এটা রিপিট হয়েছে, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট রিপিট হয়েছে। এগুলো আমেরিকাতে কিছু স্টক এক্সচেঞ্জের এক্সাম্পল। আমাদের বাংলাদেশে যেরকম বলেছি সিএসসি, আর একটা হচ্ছে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগাং স্টক এক্সচেঞ্জ। আমেরিকাতে হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এনওয়াইএসই, আর একটা হচ্ছে নাসডাক স্টক মার্কেট। আরো কিছু স্টক মার্কেট আছে আমেরিকাতে, তো অনেক প্রভিন্স। আমেরিকান স্টক এক্সচেঞ্জ এমএক্স যেটা আছে, রিজিওনাল স্টক এক্সচেঞ্জ আছে ওদের আবার, আর এটা হচ্ছে ফরেন মার্কেটস। ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কস চলে আসার কারণে আসলে ওই রিজিওনাল বা ইন্টারন্যাশনাল এগুলো সবই এখন অলমোস্ট একই রকম হয়ে গেছে। এটাকে বলে দ্য ফোর্থ মার্কেট। বায়ার্স এন্ড সেলার্স মিট ইন এ ভার্চুয়াল মার্কেট এন্ড এক্সচেঞ্জ উইথ ওয়ান অ্যানাদার। ইনভেস্টররা ব্রোকারেজ ফার্মের কাছে যায়। ব্রোকারেজ ফার্ম, এই যে এজেন্টের কথা বলছিলাম, এই এজেন্টের কাছে যেতে হবে, ব্রোকারেজ ফার্মে গিয়ে বিও অ্যাকাউন্ট খুলতে হবে। বিও অ্যাকাউন্ট খুলে তারপরে তাকে ফলো আপে রাখতে হবে। যদি ভালো রিলেশন থাকে বলতে হবে যে ভাই কোনটা কখন আমাকে কিনলে ভালো হবে আমাকে একটু বলেন। এইভাবে করে যে কেউ, এনি ওয়ান অফ ইউ হিয়ার ক্যান এন্টার ইনটু দ্য স্টক মার্কেট। ইউ ক্যান বাই শেয়ার অফ এনি কোম্পানি। তারা অর্ডার প্রসেসিং করে, যারা ব্রোকারেজ ফার্ম এক্সিকিউটস দ্য ট্রেড অন বিহাফ অফ দ্য ইনভেস্টর। ইউ আর দ্য ইনভেস্টর। ব্রোকারেজ ফার্ম কি করবে? ইন বিটুইন ইউ এন্ড দ্য স্টক এক্সচেঞ্জ অর দ্য কোম্পানি, তারা কি করবে?
এই দে উইল প্রসেস ইওর অর্ডার, এবং এটার জন্য তারা একটা ফি নেবে। প্রত্যেকটা ট্রানজাকশন যখন করবে তখন তারা একটা ফি নেবে, ট্রানজাকশন ফি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হচ্ছে যেমন ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস, তারপরে সেভিং ব্যাংকস এন্ড ক্রেডিট ইউনিয়নস যেগুলো আছে, নন ডিপোজিটরি ইনস্টিটিউশনস আছে কিছু। নন ডিপোজিটরি ইনস্টিটিউশনস কোন মানে যেখানে ডিপোজিট করা হয় না কিন্তু ওরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মতো কাজ করে, তারা অনেক সময় লোন দেয়। যেমন মিউচুয়াল ফান্ড একটা আছে, মিউচুয়াল ফান্ড। এই তো মূলত এখানে এগুলাই, আর বাকি সব এগুলো আমেরিকান পার্সপেক্টিভে ওদের কিছু এক্সাম্পল দিয়েছে ওরা। এই সো এটা হচ্ছে 1.1। এরপরে লেকচার 2 যেটা আমরা দেখেছিলাম এটা মূলত স্লাইড অপশন 3 আর কি, 3 নাম্বার ফাইল আমাদের চ্যাপ্টার 2। এখানে আমরা যেহেতু ইসলামিক ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স ইন ইসলাম আমরা দেখেছি, এটা এখানে কনভেনশনাল ফাইন্যান্স বলি বা কনভেনশনাল ইকোনমিক্স বলি, ওগুলো থেকে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামিক ফাইন্যান্স আলাদা হয়েছে কিছু এলিমেন্টের এলিমিনেশনের মাধ্যমে। এই এলিমেন্টগুলো যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে কনভেনশনাল যেটা আছে সেটা ইসলামিক হয়ে যাবে। এই সো তার মধ্যে একটা হচ্ছে যেমন রিবা। রিবা হচ্ছে এক্সেস মূলত, অথবা ইনক্রিজ অথবা এডিশন এরকম, এবং সেগুলো নিয়ে আমরা ডিটেল কথা বলেছি এর আগে। রিবা 2 ধরনের হয়, রিবা নাসিয়া, রিবা আল ফাদল। নাসিয়া এবং ফাদলের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে টাইমের সাথে রিলেটেড আর আরেকটা হচ্ছে মানির সাথে রিলেটেড, ঠিক আছে? Is defined as excess which results from predetermined interest which a lender receives over and above the principal. ঠিক আছে, রিবা নাসিয়া। আমি তোমাকে 1 কেজি চাল দিলাম এবং বললাম যে তুমি আমাকে আগামী পরশুদিন 1 কেজি চাল ফেরত দিবা। তাহলে রিবা নাসিয়া, রিবা অফ ডিলে। রিবা আল ফাদল যেটা, রিবা আল ফাদল হচ্ছে রিবা অফ সারপ্লাস, excess compensation without any consideration resulting from a sale of goods. এখানে সময়ের কনসিডারেশন নাও থাকতে পারে। রিবা কেন প্রহিবিট করা হয়েছে সেই বিষয়ে কিছু আইডিয়া দিয়েছি আমরা এখানে। রিবার ব্যাপারে এমন আয়াত এসেছে কোরআনে, বলছে যে রিবা হচ্ছে এমন যেটা যার স্পর্শ তোমাকে পাগল করে দেবে। হ্যাঁ, সূরা বাকারার মধ্যেই আছে সম্ভবত আয়াতটা। এরপরে যেটা হচ্ছে ঘাড়ার আনসার্টেনিটি, এখানে হ্যাজার্ডস, এমন কিছু হ্যাজার্ডস যেগুলো হচ্ছে ডিসিপশন হওয়ার পসিবিলিটি থাকে এখানে ঘাড়ার। এই ঘাড়ারের প্রেজেন্স আমাদের যত কন্ট্রাক্ট আছে প্রত্যেকটা কন্ট্রাক্টের মধ্যে ঘাড়ার উপস্থিত থাকার সম্ভাবনা আছে। যদি থাকে তাহলে সেটাই আর ইসলামিক থাকলো না। এই যে যখন আমরা কোনো কিছু প্রেজেন্ট নাই অথচ এটা বিক্রি করে দিলাম, সেটা এক ধরনের আনসার্টেনিটি, সেটা ইসলাম প্রহিবিট করেছে। ইসলামে পারমিটেড হওয়ার, ইসলাম সমস্ত জিনিসই পারমিট করেছে আসলে, শুধুমাত্র অল্প কিছু জিনিস পারমিট করে নাই। ঠিক আছে, অল্প কিছু জিনিস পারমিট করে নাই, যে জিনিসগুলোর মধ্যে এটা প্রেজেন্ট থাকবে সেই জিনিসগুলো পারমিট করে নাই। সো এগুলো ঘাড়ারের ব্যাপারে এখানে অনেক এক্সাম্পলস আছে।
সেগুলো তোমরা দেখবে। আর আমি আরেকটা শীট দিয়েছি এখানে, অথবা না দিয়ে থাকলে দিয়ে দিব। সেখানের মধ্যে ঘারারের প্রেজেন্স আছে, এরকম বেশ কিছু কন্ট্রাক্টের নাম উল্লেখ করা আছে। সেই কন্ট্রাক্ট গুলো ইসলাম পারমিট করে নাই। এবং ঘারারের প্রেজেন্ট থাকার কারণেই অনেক সময় অনেক কন্ট্রাক্ট আবার মাইসিরের পর্যায়ে চলে যায়। এই যে মাইসির, যেটা গ্যাম্বলিং, তোমরা মেলায় দেখেছো না? মেলায় এই যে অনেক সময় একটা সার্কেল থাকে, ওইটা এভাবে থ্রো করা হয় এবং সেটা গিয়ে যে জিনিসের উপরে পড়ে সেই জিনিসটা তোমার হয়ে যাবে। তোমরা দেখেছো কিনা আমি জানি না। এই সেখানে এটা গিয়ে কোন জিনিসের উপরে পড়বে সেটা তো আমি জানি না, এবং সেই জিনিসটা আমার হয়ে যাবে। আর যদি এটা কোথাও না পড়ে তাহলে হচ্ছে যে আমাকে একটা অ্যামাউন্ট পে করতে হয়, ওই অ্যামাউন্টটা তার হয়ে যাবে যাকে আমি দিচ্ছি। ওই একই জিনিস থাকার কারণে কনভেনশনাল সমস্ত ইন্স্যুরেন্স হচ্ছে যে ইসলাম পারমিট করে নাই। কনভেনশনাল ইন্স্যুরেন্স যেগুলা, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে যদি কোনোভাবে আবার ইন্টারেস্ট ঢুকে পড়ে, যেটা রিবা, তাহলে আবার কিন্তু কনভেনশনালে লাইফ ইন্স্যুরেন্সও ঠিক নাই। আর লাইফ ইন্স্যুরেন্স ছাড়া অন্যান্য যে ইন্স্যুরেন্স গুলো আছে সেই ইন্স্যুরেন্স গুলোতে ঘারারের প্রেজেন্স আছে, ঘারার বা মাইসিরের প্রেজেন্স আছে। ঘারার আর মাইসিরের প্রেজেন্স থাকলে এই কনভেনশনাল ইন্স্যুরেন্স গুলো পারমিসিবল হবে না। কেন পারমিসিবল হবে না? দেখো, তুমি একটা কারের ইন্স্যুরেন্স করেছো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি একটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি একটা কারের জন্য ইন্স্যুরেন্স করেছো। তো কারের জন্য ইন্স্যুরেন্স করে তুমি এটার জন্য হয়তো ইয়ারলি একটা প্রিমিয়াম দিয়ে যাচ্ছ। ইয়ারলি প্রিমিয়াম দিচ্ছ কত? 5000 সাপোজ। তাহলে এভাবে করে তুমি 5 বছর দিয়েছো, 25,000 টাকা তুমি অলরেডি প্রিমিয়াম দিয়ে দিয়েছো ইন্স্যুরেন্স কোম্পানিকে। এখন 5 বছরের মধ্যে যদি তোমার কারের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এমন হতে পারে যে তুমি অ্যাক্সিডেন্টের নেচার অনুযায়ী এবং তোমার সাথে যে ইন্স্যুরেন্স কোম্পানির কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টের মধ্যে যদি পড়ে, আওতার মধ্যে যদি পড়ে, এবং সেই যতটুকু তোমার ক্ষতি হয়েছে কম্পেনসেশন অ্যাকচুয়াল লস যেটা, এটা ডিফাইন করে তারপরে সেটা তোমাকে কম্পেনসেট করা হবে, ইন্স্যুরেন্স কোম্পানি করবে। ইট মে বি 5 lakhs, ইট মে বি 10 lakhs, ইভেন ইট মে বি টোটাল কারের কম্পেনসেশনটাই তুমি পেয়ে গেলা, ইট মে বি 25 lakhs। তাহলে দেখো, তুমি দেখছো কিন্তু বিশাল বেনিফিট। আমি 5 বছরে দিলাম মাত্র 25,000 টাকা, 5,000 টাকা করে, না 10,000 টাকা করেও যদি দেয়, 5 বছরে 50,000 টাকা দিলাম ইন্স্যুরেন্স, বা 10 বছরে 1 লাখ টাকা দিলাম ইন্স্যুরেন্স। কিন্তু এই 10 বছরে আমার কার যদি অ্যাক্সিডেন্ট হয়, টোটালি ড্যামেজ হয়, তাহলে তো আমি 25 লাখ টাকা পাবো। ঠিক আছে? তুমি এরকম বেনিফিট চিন্তা করে দিলা। এই 10 বছরে তোমার কারের যদি কিছুই না হয়, তাহলে তুমি যেই 1 লাখ টাকা দিলা 10,000 টাকা করে 10 বছরে, সেই 1 লাখ টাকা তুমি ফেরত পাবে না। ঠিক আছে? তো ইসলাম এটাকে পারমিট করে না। ইসলাম বলছে যে না, তুমি তোমার টাকা ফেরত পাবে, তুমি এইভাবে তোমার টাকা আরেকজনের কাছে রেখে দিতে পারো না। এবং এটা হচ্ছে একটা বেটিং সিস্টেম, যে যদি ঘটনা ঘটে তাহলে এই টাকা তোমার, আর যদি ঘটনা না ঘটে তাহলে এটা আমার, বা এটা ডাবল আমার। ঠিক আছে? সো এটাকে বলে হলো মাইসির, এ কাইন্ড অফ বেটিং। ইসলামিক ব্যাংকিং এর রিবার যে আছে সেটা দেখানো হয়েছে। এগুলো কিছু মেয়ার ডিফারেন্সেস, এই চ্যাপ্টারে তেমন কিছু নাই। এখানে যারা ইন্টারেস্টের পক্ষে কথা বলে তাদের আর্গুমেন্টস গুলো কি কি, এখানে আমি বলেছি যে ডু সাম ব্রেন স্টর্মিং। তোমরা কিছু ব্রেন স্টর্মিং করো যে ইন্টারেস্টের পক্ষে কি কি মত থাকতে পারে। যারা ক্যাপিটালিস্ট তারা তো ইন্টারেস্ট, হ্যাঁ স্যার ইন্টারেস্ট নিয়ে আমার একটা জিনিস জানার ছিল। বলো। স্যার মানে এটা আমার টোটালি পার্সোনাল কোয়েশ্চেন। মনে করেন আমি কোথাও টাকা রাখলাম, কিছু টাকা, হ্যাঁ, রেখে ওখান থেকে আমি কিছু টাকা পাচ্ছি মান্থলি। হ্যাঁ, তো ওই টাকাটা আমি মানে আমার পার্সোনাল ইউজে মানে না লাগায় আমি হয়তো
কেউ কষ্টে আছে বা তার খুব দরকার, সে ইনকাম করে খেতে পারতেছে না, এই টাইপের কাউকে দিলাম, ওইটা কি জাস্টিফাই হবে? হ্যাঁ, এখানে দুইটা বিষয়। এটা কি প্রশ্নটা সাদিনা করেছো না? জি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। শোনো, বিষয়টা হচ্ছে যে তুমি যখন এই টাকাটা রাখছো, জি স্যার। রাখার সময় তোমাকে দেখতে হবে যে এটা তুমি কোথায় রাখছো। ঠিক স্যার আছে? মনে করেন আমাদের দেশে, মনে করেন বাংলাদেশ ব্যাংকে রাখলাম আমি টাকাটা। ইসলাম কম্পেনসেশন গ্রান্ট করবে হলো অনলি ফর মিস্টেকস, অথবা তুমি ইউ আর বাউন্ড টু টেক দিস অ্যামাউন্ট, তুমি বাধ্য হয়েছো এই টাকাটা নিতে। কিন্তু তুমি যদি ইচ্ছে করে এমন কোথাও রাখো যেখানে ইন্টারেস্ট আসবে, ঠিক আছে, এটা ঠিক যে আমরা পুরোপুরি তো ইসলামিক কান্ট্রি হয়ে যাই নাই, ঠিক আছে, এখানে হয়তো আমাদের জন্য খুব কষ্ট হবে যে একটু আইসোলেটেড থাকা, কিন্তু এখানে অপশন আছে, এখানে প্রচুর ইসলামী ব্যাংক আছে, তুমি তোমার টাকাটা ইসলামী ব্যাংকে ডিপোজিট করে রাখো, ঠিক আছে, সেখান থেকে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্ট তুমি নিজেও এনজয় করতে পারবা, অন্য কাউকেও দিতে পারবা। কিন্তু তুমি টাকাটা অন্য কনভেনশনাল কোথাও রেখেছো, সেখান থেকে ইন্টারেস্ট এসছে, ইন্টারেস্ট যদি এসে যায় তাহলে হচ্ছে বিধান, আর ইন্টারেস্ট আসতেছে বা ইন্টারেস্ট আসার জন্যই আমি ওখানে রাখছি, সেটার জন্য কোনো রুলিং নাই, সেটা তো রাখাই যাবে না। বুঝতে পেরেছো? স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে আমি রাখলাম, আমি জেনেই রাখলাম, এন্ড ইন্টারেস্টের টাকাটা আমি নিজের কাজে ইউজ না করে কেউ নিয়ে লোকে দিলাম। সেটা তো অবশ্যই করতে হবে, মানে সেটা তো অবশ্যই করতে হবে, এবং সেই ক্ষেত্রে তো কোনো বেনিফিট সিক করা যাবে না ওইটা থেকে, ঠিক আছে। তুমি আমি ওইটাই জানতে চাচ্ছিলাম। তুমি গডের কাছ থেকে কোনো এরকম ইন্টারেস্ট ইসলামী ব্যাংকের চলে আসে। ইসলামী ব্যাংক কি করে, ধরো ইসলামী ব্যাংক হসপিটালে দিয়ে দেয়, ওষুধ কিনে দেয়, ঠিক আছে, ইসলামী ব্যাংক হসপিটালে ওষুধ কিনে দেয়, করা যাবে স্যার তাহলে কোন রোগীর কম্পেনসেশনের কাজে ইউজ হয়। হ্যাঁ, কিন্তু যে এটার বেনিফিশিয়ারি সে কখনোই জানতে পারবে না যে এই টাকাটা কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে এটার বেনিফিশিয়ারি হবে সে কখনোই জানতে পারবে না যে এটা কোন সোর্স থেকে এসেছে, এই টাকাটা কার। বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ কি, কারণ দেখো একটা খুব সিম্পল ম্যাথ, যেটা হচ্ছে যে ইসলাম বলছে তুমি তোমার ভাইয়ের জন্য ওটা পছন্দ করতে পারো না যেটা তুমি নিজের জন্য পছন্দ করছো না। তাহলে দেখো, যে ইন্টারেস্ট তুমি তোমার নিজের জন্য পছন্দ করছো না, সেই ইন্টারেস্ট তুমি তোমার আরেকজন ভাইয়ের জন্য কি করে পছন্দ করতে পারো? জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, যদি বাই চান্স এসে যায়, বাই মিস্টেক এসে যায়, অথবা বাই এনি আদার অব্লিগেশন এসে যায়, তাহলে তুমি এটাকে এই পারপাসে ইউজ করবে, কিন্তু ইন্টারেস্ট আসবে এমন কোনো জায়গাতে রাখারই সুযোগ নাই। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার ফাদার এক্সপায়ার করলেন, ঠিক আছে, করার পরে আমার মা কিছু পেনশন পেলেন, পাওয়ার পরে সেই টাকাগুলো সোনালী ব্যাংকের থ্রুতে আসলো, ঠিক আছে, আসার পরে ওইখান থেকে কিছু টাকা আমার মা তুলে নিলেন, এবং বাকি কিছু টাকা সোনালী ব্যাংকের ম্যানেজার আম্মাকে বলে ফিক্সড ডিপোজিট করাই দিলেন, ঠিক আছে, বললেন যে এখান থেকে একটা মান্থলি ইনকাম আসবে, আপনি এটা নিতে পারবেন। তো আমি আমার আম্মাকে বললাম যে এটা কখনোই জায়েজ হবে না, ঠিক আছে, তখন মাত্র আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ওই টাকাটা ওই ফিক্সড ডিপোজিট ভেঙে সোনালী ব্যাংক থেকে ওই ফিক্সড ডিপোজিট ভেঙে টাকাটা এনে আমি আমার বাড়িতে একটু জায়গা ছিল, ওই জায়গাতে আমি এই ছাদ দিয়ে 2টা রুম করে দিয়েছি, এবং সেই 2টা রুম ভাড়া দিয়ে দিয়েছি। বুঝছো, যে টাকাটা ব্যাংক থেকে আসতো ওই একই পরিমাণ টাকা ভাড়ার জায়গা থেকে আসতেছে। বুঝতে পেরেছো? একটা হারাম ছিল আর একটা হালাল। বুঝতে পেরেছো? ইন্টারেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ নাই স্যার। হ্যাঁ স্যার, তাহলে কি কোনো ধরনের ডিপোজিট করাই একদম ঠিক না স্যার ব্যাংকে? ডিপোজিট বলতে ওই যে ইসলামিক ব্যাংকিং যারা আছে তোমাকে অ্যাসিওরেন্স দিবে, তোমার টাকাটা নিয়ে তারা বিজনেস করবে এবং বিজনেসের প্রফিট শেয়ার করবে তোমার সাথে, লস হলে লস, প্রফিট হলে প্রফিট। স্যার ওটা কি শুধু ইসলামী ব্যাংকে প্রোভাইড করে? হ্যাঁ, ইসলামী ব্যাংক বাংলাদেশে 8টা বা 9টা ইসলামী ব্যাংক আছে। স্যার ওরা তো একটা ফিক্সড অ্যামাউন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে, এটা কি ইন্টারেস্ট হচ্ছে না তাহলে?
না না, ফিক্সড হলেই সেটা ইন্টারেস্ট হবে না। ফিক্সড হলে ইন্টারেস্ট হবে কেন? এই যে একটু আগে শেয়ার মার্কেটের কথা বললাম না, শেয়ার মার্কেটের কথা বলেছি। শেয়ার মার্কেটে তুমি যদি ভালো কোনো কোম্পানিতে তুমি যদি ইনভেস্ট করো, তাহলে সেই কোম্পানি ধরো ভালো প্রোডাক্ট তৈরি করে, কোনো হারাম প্রোডাক্ট তৈরি করে না, ভালো কোম্পানি, এবং তারা মোটামুটি এথিক্স মোরালিটি মেনটেন করে বিজনেস করে। তো সেই কোম্পানি ইন দ্য ইয়ার এন্ড তোমার যদি প্রফিটের একটা পার্সেন্টেজ তোমার সাথে শেয়ার করে, ওটাও তো ফিক্সড, ওটা কি পারমিসিবল হবে না? হ্যাঁ, মোট কথা আমাকে দেখতে হবে প্রসেসটা, যে হাউ দিস মানি হ্যাজ বিন টু মি, টাকাটা আমার কাছে কোন পদ্ধতিতে এসেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা এই যে ইসলামিক ব্যাংকিং এ এত কথাবার্তা বলি, এটা কেন বলি? যে দেখো তুমি ইসলামী ব্যাংকে মানে আমার টাকাটা যে হালাল হচ্ছে সেটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে, দেখো একটা কনভেনশনাল ব্যাংকে একজন গাড়ি কিনতে গেল, সে গাড়ি কিনতে গিয়ে একটা ফাইল ওপেন করলো ব্যাংকে, ব্যাংক কি করলো, রিটেল ব্যাংকিং অথবা অটো লোন যেটা আছে, সেই অটো লোনের আন্ডারে ওই লোকের কাছে তোমার একটা ডাউন পেমেন্ট রেখে বাকি ধরো 80% টাকা তাকে দিয়ে দিল সাপোজ। ঠিক আছে? 20 লাখ টাকা যদি হয় তাহলে তার 20% রেখে সে 4 লাখ রেখে 16 লাখ টাকা তাকে দিয়ে দিল। তাহলে সেই লোক 16 লাখ টাকা নিয়ে গেল, 16 লাখ টাকা নিয়ে গিয়ে সে 16 লাখ টাকার গাড়ি কিনলো, কিন্তু ব্যাংকে দেখাইলো 20 লাখ টাকা দিয়ে কিনছে, ধরো গাড়ি কিনলো। ঠিক আছে? এরপরে কি করলো, সে আস্তে আস্তে এখানে ইনস্টলমেন্ট দিচ্ছে অথবা দিচ্ছে না, এরকম করতেছে। তো এইভাবে করে সে চলে গেল এক সময়, বা ধরো ফেয়ারলি সে দিতে থাকলো, দিল, এবং সেখান থেকে ব্যাংক তোমার সাথে এটা শেয়ার করলো। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এই ইসলামী ব্যাংকে তুমি যদি যাও, তাহলে তুমি একটা গাড়ি কেনার জন্য গেলে ইসলামী ব্যাংক কি করবে, বলবে যে ঠিক আছে আপনি গাড়ি পছন্দ করেন, আপনি কোথা থেকে কিনবেন গাড়ি, কোন ব্র্যান্ডের কিনবেন, সেগুলো আমাদের বলেন। বললে ইসলামী ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ যাবে ওখানে, গিয়ে গাড়ি দেখবে, দেখে তারপরে ইসলামী ব্যাংক গাড়িটা কিনবে। ইসলামী ব্যাংক উইল বাই দ্য কার, যেটা আমরা এই যে মুরাবাহাতে দেখেছি, তাই না? ইসলামী ব্যাংক উইল বাই দ্য কার। এরপরে কি করবে, এরপরে সেই গাড়িটা তোমার কাছে ইসলামী ব্যাংক আবার একটা দাম ধরে বিক্রি করে দিবে, বলবে যে ঠিক আছে এই গাড়িটা আমি আপনার কাছে বিক্রি করলাম। ইসলামী ব্যাংক যদি 15 লাখ টাকায় কিনে বা 16 লাখ টাকায় কিনে, তাহলে ইসলামী ব্যাংক বলবে যে এটা আপনি 10 বছরের মধ্যে আমাকে প্রাইস পে করবেন, আমি আপনার কাছে এটা 18 লাখ টাকায় বিক্রি করলাম। তো সেই লোক বলবে ঠিক আছে আমি 18 লাখ টাকায় কিনলাম, তাহলে 18 লাখ টাকায় সেই লোক গাড়ি কিনে নিয়ে গেল ইসলামী ব্যাংকের কাছ থেকে। যেহেতু টাকাটা এখন সে পে করে নাই, সেহেতু তোমরা কনভেনশনাল যে ল আছে সেই লতেও পড়েছো যে সেল একটা, আরেকটা হচ্ছে এগ্রিমেন্ট টু সেল। তো যদি ইনস্টলমেন্ট বেসিস হয় তাহলে এটা এগ্রিমেন্ট টু সেল হয়, আর এগ্রিমেন্ট টু সেল হলে কিন্তু এটার ওনারশিপ ট্রান্সফার হয় না, ওনারশিপ থাকে ব্যাংকের কাছে। সেই লোক যদি কোনো অ্যাক্সিডেন্টও করে তাহলে কিন্তু এটা ব্যাংকের দায় দায়িত্ব। আর মোট কথা হলো যে ব্যাংক এখানে একটা গাড়ি কিনে তারপরে ওই লোকের কাছে বিক্রি করেছে, এখানে বাইং এবং সেলিং হয়েছে, প্রাইস ফিক্স করা ছিল, প্রাইস এবং কস্ট এগুলো ফিক্স করা ছিল। তাহলে বাইং এবং সেলিং থেকে ইসলামী ব্যাংক যে প্রফিট করেছে ওই গাড়ি বিক্রি করে, সেই প্রফিট তোমার সাথে শেয়ার করেছে। তুমিও এখানে একজন পার্টি। ঠিক আছে? তুমিও একজন পার্টি, মানে ইসলামী ব্যাংক এজেন্ট হিসেবে রোল প্লে করেছে। মূলত গাড়ি তুমিই বিক্রি করেছো, তুমি কিনেছো, তুমি বিক্রি করেছো, যেহেতু তুমি ওনার অফ দ্য মানি, ওনার অফ দ্য ক্যাপিটাল, রব্বুল মাল যেটাকে বলে। বুঝতে পেরেছো? তো তাহলে তুমি কিন্তু বিজনেস প্রসেসে পার্টিসিপেট করেছো এখানে, এবং ইসলামী ব্যাংকও বিজনেস প্রসেসে পার্টিসিপেট করেছে, ওই কাস্টমারও বিজনেস প্রসেসে পার্টিসিপেট করেছে। তোমাদেরকে আমি কিন্তু অনেকগুলো মডেল দেখিয়েছিলাম যে এখানে এই পুরো বিষয়টাই কিন্তু এরকম। এই যে এই চ্যাপ্টারটা লাস্ট আমরা যেটা পড়েছি যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে, যে প্রফিট এন্ড লস শেয়ারিং বেসড ইনস্ট্রুমেন্ট, তারপরে সেল বেসড কন্ট্রাক্ট ইনস্ট্রুমেন্ট, এই যেটা কন্ট্রাক্ট ইনস্ট্রুমেন্ট, এবং আরেকটা হচ্ছে লিজ বেসড কন্ট্রাক্ট ইনস্ট্রুমেন্ট। এই পিএলএস এর মধ্যে কি কি আছে? পিএলএস এর মধ্যে মুদারাবা আছে, তারপরে পিএলএস এর মধ্যে মুশারাকা আছে,
তারপরে এখানে স্যার, কিছু আমাদের দেশের ব্যাংকগুলোতে কি এগুলো ফলো করে? ইসলামিক যে ব্যাংকগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলো করে হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেটা IBBL। আচ্ছা, এদের জন্য একটা নিয়ম হলো যে কমপ্লিট একটা শরিয়া বোর্ড থাকতে হবে। শরিয়া বোর্ডে বিশিষ্ট তোমার ইসলামিক স্কলার্স যারা আছে তারা থাকবে, এবং প্রত্যেকটা নতুন ট্রানজেকশন যেগুলো আসবে ইসলামী ব্যাংকের সামনে, সেই ট্রানজেকশন গুলোর ব্যাপারে শরিয়া বোর্ড অ্যাপ্রুভাল দিতে হবে যে ইয়েস এটা ইসলাম পারমিট করবে বা শরিয়া পারমিট করবে, তারপরেই ব্যাংক ওই ট্রানজেকশনে যেতে পারবে। সাপোজ একটা কোম্পানিকে ইসলামী ব্যাংক 1000 কোটি টাকা লোন দিতে যাচ্ছে, এটা শরিয়া বোর্ডের কাছে যাবে। শরিয়া বোর্ড ওই কোম্পানির প্রোফাইল দেখবে, এগুলা তারা বোর্ড বসাবে, শরিয়া বোর্ড বসায়, তারপরে কোম্পানির প্রোফাইল দেখবে, কোম্পানির ক্যাপাসিটি কি, কোম্পানির এর আগের হিস্ট্রি কি, কোম্পানির ক্রেডিট হিস্ট্রি কি, তারপরে হচ্ছে কোম্পানির লোকেশন কোথায়। এই যে আজকে দেখো কনভেনশনাল সবকিছুর মধ্যেই গোলমাল, কিন্তু এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে 1 লোক উত্তরার একটা বাসার ঠিকানা দিয়ে ওই বাসায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ওইখানে সে ফ্ল্যাট ভাড়া নিয়ে ওইখানের মধ্যে সে ঠিকানা সাইনবোর্ড দেখিয়েছে লাইক XYZ কোম্পানি। এভাবে করে সে সম্ভবত মিরপুরের কোনো একটা ব্যাংক থেকে তোমার 150 কোটি টাকা লোন নিয়ে নিছে। লোন নিয়ে এরপরে সে প্রথমে ওই ব্রাঞ্চ লোন ইস্যু করতে চায়নি, তারপরে সে হেড অফিস থেকে লবি করায় তারপরে সেই লোনটা অ্যাপ্রুভ করায় নিছে। সম্ভবত এটা ব্যাংক, এটা হচ্ছে বেসিক ব্যাংক, ঠিক আছে। লোনটা ইস্যু করায় নিছে, ইস্যু করায় নেওয়ার পরে সেই লোক আর লোন সেটেল করে না, ঠিক আছে, লোন সেটেল করে না। এরপরে অনেকদিন পরে খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেছে যে সে উত্তরার বাসা যে ঠিকানা, ওই ঠিকানায় ওই কোম্পানির কোনো নামগন্ধ নাই, ঠিক আছে। তাহলে এই স্যার এগুলোতে ইন্টারনাল লড়াই মনে হয় বেশি জড়িত থাকে। হ্যাঁ, তো এই যে 150 কোটি টাকা, এখন কে কাকে, ধরো কেউ হয়তো উপর থেকে একজন ফোন করছিল, এখন তাকে কি আর গিয়ে ধরা যাবে যে আপনি ফোন করছিলেন, আপনার ভিত্তিতে আমরা লোন দিছি, এখন 150 কোটি টাকা পাইতেছি না। সে বলবে, সে আবার উল্টা তোমাকে ঝাড়ি দিয়ে বলবে যে আমি ফোন করলে আপনি লোন দিবেন কেন, আপনি একটা দায়িত্ব আছেন, আপনাকে ম্যানেজার কি এমনিতেই অ্যাপয়েন্টমেন্ট দিছি নাকি, বুঝলে? হ্যাঁ, তুমি চুপ হয়ে যাবা, কি করবা, কয়দিন লয়ার দিয়ে ঘোরাঘুরি করবা, কোর্টে যাবা, এই করবা সেই করবা, আইনের ফাঁক ফোকর দিয়ে সেও বাইরে হয়ে যেতে পারবে, তুমিও বাইরে হয়ে যেতে পারবা। তাহলে এটা হচ্ছে এখানে যে মোশারাকার প্রিন্সিপাল, এখানে ব্যাংক এবং ওই ইনভেস্টর একসাথে বিজনেস করছে, মোশারাকা। তারপরে ইজারা যেটা আছে, ইজারা এটা হচ্ছে লিজ বেসড। ইজারা তুমি একটা জায়গা নিতে পারো, জায়গা নিয়ে তারপরে সেই জায়গাটা তুমি একজনের কাছে লিজ দিয়ে দিতে পারো, ব্যাংক এটা করতে পারে। এই যে ইজারা ইজ এ কন্ট্রাক্ট দ্যাট দ্য ওনার অফ সামথিং ট্রান্সফারস ইটস usufruct to another party for a specific period of time। একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি এটা লিজ দিতে পারো, সে তোমাকে যে অ্যামাউন্টটা পে করবে ওটা হচ্ছে রেন্ট। সেল বেসড ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা আছে মোরাবাহা। এই যে মোরাবাহা, এই যে এটা হচ্ছে প্রাইস ডেফার্ড সেল কন্ট্রাক্ট। এই যে একটু আগে যেটা বললাম, কার লোন, অটো লোন, এটা লোন বলা যাবে না, এটা হচ্ছে বাইং এন্ড সেল কন্ট্রাক্ট। ইসলামী ব্যাংক গাড়ি কিনবে, গাড়ি কিনে তোমার কাছে বিক্রি করবে, তুমি ইসলামী ব্যাংকের কাছ থেকে গাড়ি কিনেছো, শোরুম থেকেও কিনতে পারতা, কিন্তু শোরুম তো আর তোমাকে এই ইনস্টলমেন্টে গাড়ি বিক্রি করবে না, ঠিক আছে। ব্যাংক বিক্রি করেছে তোমার কাছে, তাহলে তুমি ব্যাংকের কাছে পে করে দেবা। আর ব্যাংক যখন তোমার কাছে গাড়ি বিক্রি করবে, ইসলামী ব্যাংক যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই যে বললাম শরিয়া বোর্ড আছে, এটা আছে, ওটা আছে, তোমাকে ভালো করে যাচাই বাছাই করে তারপরে তোমার কাছে সেল করবে, যাতে করে ওই তুমি উত্তরার ওই ঠিকানার মতো উধাও হয়ে যেতে না পারো, বুঝতে পেরেছ? তারা তোমাকে ফলো আপে রাখবে। এবং তোমার অনেস্টি, এই যে লোন স্যাংশন করার কতগুলো ক্রাইটেরিয়া আছে, জানো তো এগুলা? লোন স্যাংশন করার এই যে কতগুলা, এই যে 6 C's বলে এগুলাকে, 6 C's। যেমন ক্যারেক্টার দেখবে, ক্যারেক্টার, তারপরে হচ্ছে তোমার ক্যাপাসিটি, এরপরে হচ্ছে ক্যাপিটাল, এরপরে হচ্ছে কোল্যাটারাল, এরপরে হচ্ছে কন্ডিশনস, এবং আরেকটা হচ্ছে ক্রেডিট স্কোর।
ঠিক আছে, তোমার এর আগের যে ক্রেডিট হিস্ট্রি আছে সেগুলো দেখবে। তারপরে তোমার কোল্যাটারালস থাকতে হবে। কোল্যাটারালস হচ্ছে সিকিউরিটিজ। যেমন আমি যদি আমার একটা জায়গার দলিল একজনের কাছে রেখে তারপরে তার সাথে একটা বিজনেস করি, ঠিক আছে, সেই বিজনেসে আমি কখনোই ফাঁকি দিতে পারবো না। বুঝতে পেরেছো? সেই বিজনেসে আমি কখনোই ফাঁকি দিতে, কারণ আমার জায়গার দলিল তো তার কাছে, আমি তো বাধা। ঠিক আছে, সো ইসলাম এগুলোকে পারমিট করে এবং বলেছে, ইসলাম বলছে যে যখন তোমরা লেনদেন করবে তখন অবশ্যই সাক্ষী রাখবে। ঠিক আছে, অবশ্যই সাক্ষী রাখবে। এবং ইসলাম লিখে রাখার বিষয়গুলোকেও খুব গুরুত্ব দেয়। তাহলে মুরাবাহায়, যে মুরাবাহা প্রসেসে তুমি এটা করতে পারো। এই যে ভেন্ডর, ফাইন্যান্সিয়ার, কাস্টমার। ফাইন্যান্সিয়ার প্রথমে কি করলো, যে কোনো একটা কিছু কিনলো, যে পারচেজ প্রাইস পে করে এটা কিনলো, ভেন্ডর তার কাছে এটা সেল করলো। এরপরে ফাইন্যান্সিয়ার আবার কি করলো, ওই একই জিনিস কাস্টমারের কাছে আবার সেল করলো এবং কাস্টমার আবার পে করে দিল তাকে। ভেরি সিম্পল, বুঝতে পেরেছো? সো ফাইন্যান্সিয়ার হচ্ছে ব্যাংক অন বিহাফ অফ ইউ, মূলত তুমি, মানে আমরা যদি এইভাবে চিন্তা করি আর কি, যে আমি যে টাকা দিচ্ছি আর কি। এবং সেই ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন আছে। এই যে দ্য সেল আইটেম মাস্ট এক্সিস্ট এট দ্য টাইম অফ সেল, বিক্রি করার সময় ওই সেল আইটেমটা সামনে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। দ্য সেলার মাস্ট ওন দ্য সেল আইটেম এট দ্য টাইম অফ সেল, এবং সেলার ওইটার মালিক থাকতে হবে যখন সে বিক্রি করবে। অন্য আরেকজন মালিক সে আইনা বিক্রি করে দিবে এরকম হবে না, ঠিক আছে, বা অন্য আরেকজনের কাছে রেখে সে বিক্রি করতে পারবে না। The sale item must be in the physical or constructive possession of the seller when he sells it to another person. এটা ফিজিক্যাল থাকতে হবে or constructive possession থাকতে হবে। constructive possession হচ্ছে ওইটার ডকুমেন্ট থাকলেও হবে আমার কাছে, ঠিক আছে, হয় জিনিসটা সশরীরে আমার কাছে উপস্থিত থাকতে হবে অথবা ওই জিনিসের কাগজপত্র আমার কাছে থাকতে হবে, কাগজপত্রে আমি ওই জিনিসের মালিক। এরপরে হচ্ছে সেল মাস্ট বি অ্যাবসলিউট, এখানে কোনো ইয়ে করে কথা বলা যাবে না। একটা মজার বিষয় দেখো, এই তুমি যদি বাসায় টিচার রাখো তোমার ছোট ভাইকে পড়ানোর জন্য, বাসায় টিচার রাখো, বা তোমরা নিজেরাও যদি কোথাও পড়াইতে যাও, হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে তুমি আমার মেয়েটাকে পড়াবা অথবা আমার ছেলেকে পড়াবা, ঠিক আছে, তো সপ্তাহে তুমি 3 দিন আসবা। আর পেমেন্ট কি হবে? পেমেন্ট তুমি বললা যে স্যার আপনার সাথে আমার কোনো কথা নাই, বার্গেনিং নাই, আপনি স্যার দিয়েন আন্দাজ করে, বুঝতে পেরেছো? আপনি একটু খোঁজ খবর নিয়ে দিয়েন। এই যে তোমার সাথে আমার যে চুক্তিটা হলো, এই চুক্তিটা ইসলামে পারমিসিবল না, বুঝতে পেরেছো? ইয়েস প্রফেসর। হ্যাঁ, পারমিসিবল না। কেন পারমিসিবল না? বিকজ এখানে প্রাইস ডিফাইন করা হয়নি। সো এটাকে এখানে বলছে the sale must be absolute, everything must be defined. The sale agreement cannot impose a condition, হ্যাঁ, কোনো কন্ডিশন এখানে ইম্পোজ করা যাবে না, that make the sale uncertain such as a sale contingent on it. যেমন ধরো এবার তাহলে আমি যদি তোমাকে ওই 1 মাস পরে আমি আন্দাজ করে 3000 টাকা দিলাম, কিন্তু তুমি মনে মনে চিন্তা করে আছো স্যার আমাকে 5000 টাকা দিবে, ঠিক আছে, আমি দিলাম তোমাকে 3000, তাহলে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো। এই মিসআন্ডারস্ট্যান্ডিং কেন তৈরি হবে 1 মাস পরে? বুঝতে পেরেছো? কেন তুমি ডিপ্রাইভড হবে আর আমি বা তোমাকে কেন ডিপ্রাইভ করব? ইসলাম এই জাতীয় কোনো ধরনের অ্যাম্বিগুইটিকে সাপোর্ট করে না। তাহলে দেখো ইসলাম কিন্তু সব সময় ভালো কিছুই চাচ্ছে। The sale item must be a value item according to the uses of the trade. So এখানে অনেকগুলো কন্ডিশন আছে, অনেকগুলো কন্ডিশন যখন ইয়ে করেন, এই যে the price of sale must be certainty term. If an agreement imposes different prices according to different maturity of payment within the same agreement, the sale is invalid.
invalid, এটা not permissible. For example, price is $10 if payment is made within 1 month, and price will be $20 if payment is made within 2 months. হ্যাঁ, যদি 1 মান্থের মধ্যে দাও তাহলে $10, আর যদি 2 months পরে দাও তাহলে $20 হয়ে যাবে। এরকম ধরনের কোনো কথা বলা যাবে না। A conditional sale is invalid unless the condition is recognized as a part of the transaction. So এখানে অনেক বিষয় আছে। সালাম হচ্ছে অ্যাডভান্স, যেটা অ্যাডভান্স purchase of goods for which payment is done instantly and their delivery is done in the future. গুডস কিনলাম এখন, টাকা দিয়েছি এখন, কিন্তু গুডসের ব্যাপারে আমি নিশ্চিত যে এই ধরনের আমি স্পেসিফাই করে দিয়েছি। যেমন গার্মেন্টসে যেটা হয়, গার্মেন্টসে বায়াররা বলে দেয় যে সোয়েটারের ক্যাপাসিটি কেমন হবে, ঠিক আছে, সোয়েটারের ওয়েট কেমন হবে, সোয়েটারের কালার কেমন হবে, সোয়েটারের ওভেন এগুলো কেমন হবে, এই ওভেন না সরি এটাকে সোয়েটারের উলগুলা কেমন হবে, ঠিক আছে, মানে র যে উল আছে সেটার গ্রেড কেমন হবে, তারপরে সোয়েটারের ডিজাইন কেমন হবে, হ্যাঁ, ওয়েট কেমন হবে, এগুলো যদি এভরিথিং ইজ স্পেসিফাইড, তাহলে সেই সোয়েটার 2 মাস পরে আমাকে কেউ গার্মেন্টস কোম্পানি ম্যানুফ্যাকচার করে দিতে পারে, কোনো অসুবিধা নাই। এবং আমি গার্মেন্টস কোম্পানিকে এখন 50,000 টাকা অ্যাডভান্সও করতে পারি। এবং এটা যদি এখনই সেল ঠিক হয়ে যায় যে না ঠিক আছে তুমি 2 মাস পরেই আমাকে গুডস দিবা, সমস্যা নাই, এখন প্রাইস নিয়ে নাও, এবং এটা 2 মাস পরে দাও আর 3 মাস পরে দাও, প্রাইস কিন্তু ফিক্সড, ঠিক আছে। এটা কি প্রতি সোয়েটার 200 টাকা করে দিবা, ঠিক আছে, কতটা 1000 সোয়েটার, তাহলে 2 লাখ টাকা নাও, এই যে 2 লাখ টাকা তুমি আমাকে 2 মাস পরে 1000 সোয়েটার দিয়ে দিবা বক্সের মধ্যে করে। এবং এটার স্পেসিফিকেশন ডিফাইন করা আছে, যদি স্পেসিফিকেশন ডিফাইন করা না থাকে তাহলে প্রবলেম, তাহলে আবার ইসলাম পারমিট করবে না ওটাকে। তাহলে it was known to Arabs to pre-Islamic times and was approved by Islam on certain conditions. Salam is a forward contract that provides a means of selling credit to a producer. এটা মূলত এই যে আমি তাকে টাকা দিয়ে কি করলাম, আমি তাকে টাকা দিয়ে হেল্প করলাম, সেজন্য এই র কটন র উল কিনতে পারে, সেজন্য সোয়েটারের জন্য যে র ম্যাটেরিয়ালস আছে সেগুলো কিনতে পারে, কিনে তারপরে সেজন্য সোয়েটার বানাইতে পারে, এই জন্য আমি তাকে টাকা দিয়ে হেল্প করলাম। এটা ব্যাংকের পক্ষে কোনো অসুবিধার কাজ না, ব্যাংক এটা করতেই পারে। হ্যাঁ, তবে ব্যাংক কি করবে, বাই সালাম ওইটা কিনে এনে আবার আরেক জায়গাতে বিক্রি করে দিতে পারবে। এই the contract parties agree to compensation. Usually সালামটা এই জন্যই হয়, ঠিক আছে, আমি আগে থেকে টাকা দিয়ে একজনকে করে দিলাম, অর্ডার দিলাম, সে আমাকে বানিয়ে দিল, সেই জিনিসটা আমি কি করলাম আরেকজনের সাথে চুক্তি করলাম, বললাম যে তোমার কাছে আমি এই জিনিসটা বিক্রি করছি, 3 মাস পরে বিক্রি করছি, তুমি আমাকে কিন্তু প্রত্যেকটা সোয়েটারে করে দিবা 210 টাকা করে দিবা, 1000 সোয়েটার, ঠিক আছে। তাহলে তুমি 2 লাখ টাকা দিয়ে কিনলা, 2,10,000 টাকা আরেকজনের কাছে বিক্রি করে দিলা, আগে থেকেই চুক্তি করা আছে সবকিছু এবং স্পেসিফিকেশনও ঠিক করা আছে। সো এখানে নো ওয়ারিজ, কোনো প্রবলেম নাই। এখানে আরো কিছু ব্রেকডাউনও থাকতে পারে, তুমি ফুল অ্যামাউন্টও দিতে পারো, পার্ট অ্যামাউন্টও দিতে পারো। তাহলে এটা কিন্তু বেশ বড় একটা ফাইল, মোটামুটি এটা পড়বা। ইস্তিসনা এবং সালাম, যেটা ইস্তিসনা এবং সালাম এটা একই ধরনের কন্ট্রাক্ট, অলমোস্ট একই ধরনের কন্ট্রাক্ট, তবে সালাম যেটা, সালামে মোস্ট প্রবাবলি যেটা হচ্ছে প্রাইসটা মানে কস্ট যেটা এটা ডিফাইন করা হয়, আর ইস্তিসনাতে যেটা এটা কস্ট ডিফাইন করাটা তো জরুরি না। হ্যাঁ, ইস্তিসনার সময় যে প্রি ডিটারমাইন্ড প্রাইস এটা আছে, এখানে খুব ছোট্ট একটা পার্থক্য আছে, এখানে ইস্তিসনাতে মোর ফ্লেক্সিবল হয়, এটা ইস্তিসনা কন্ট্রাক্ট হ্যাজ মোর ফ্লেক্সিবল পেমেন্ট, it can be paid according to the pre-agreement between the two parties.
both are sales of a special nature. Salam is used to finance agriculture like goods and istisna is used to finance manufactured. আচ্ছা, তাহলে আমি গার্মেন্টস প্রোডাক্টের কথা যেটা বললাম এটা ইস্তিসনাতে ইউজ হয়, আর এগ্রিকালচারাল যদি কোনো কিছু হয় তাহলে সেখানে সালাম ইউজ হয়। এগ্রিকালচার যেমন আম হইতে পারে, আম, ঠিক আছে, আমের বাগান তুমি কন্ট্রাক্ট নিতে পারো, তবে এরকম না যে তোমার গুডস যেটা এটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি আনস্পেসিফাইড যদি থাকে বা যদি কোনো রকমের অ্যাম্বিগুইটি থাকে তাহলে প্রবলেম। আমাদের দেশে যে কালচারটা আছে আর কি, তোমার একটা পুরো বাগান সহ বিক্রি হয়ে যায়, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে বা অন্যান্য জায়গাতে এটা হয়, পুরো বাগান সহ কিনে ফেলে কোনো একজন বিশাল হোলসেলার গিয়ে, অথবা এরকম অনেকেই আছে এজেন্ট, তারা গিয়ে করে ওই অঞ্চলে পুরো একটা বাগান কিনে ফেলে, কিনে সাপোজ 1 একরের একটা বাগান, তো 1 একরের একটা বাগানে তারা বলছে, ধারণা করছে, আগে পরের কিছু ফোরকাস্টিং আছে অবশ্য, ওই ফোরকাস্টিং এর ভিত্তিতেই তারা এটা করে, একেবারে ফোরকাস্টিং ছাড়া তো করলে প্রফিট করতে পারবে না, তারা এটা একটু ফোরকাস্টিং করে সাপোজ 200 মন আম হবে 1 একর জায়গাতে সাপোজ, তো সে বলে যে 200 মন আম হবে, ঠিক আছে, আমি তোমার কাছ থেকে 200 মন আম কিনে ফেললাম, এই বাগানটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। তো তখন সে বাগানের মালিক তার কাছে এটা বিক্রি করে দেয়, ঠিক আছে, সে 200 মন বলেই বিক্রি করে দেয় এবং প্রাইসও ঠিক করে ফেলে, প্রতি মন 1 কেজি ধরো 30 টাকা করে, তাহলে 1200 টাকা মন, 1200 টাকা মন এরকম করে 200 মন সে কিনে ফেলে, ঠিক আছে। এটাতে প্রবলেমটা কোথায় বলো তো? স্যার পরবর্তীতে 200 মণ নাও হইতে পারে। এক্স্যাক্টলি, যদি 200 মণ না হয় তাহলে কেউ না কেউ তো লসের মধ্যে পড়বে না? জি স্যার। আমি তো জানি না যে এখানে ঝড় বৃষ্টি হইতে পারে, ন্যাচারাল ক্যালামিটি হইতে পারে, আমের বোল সব পড়ে যেতে পারে, তো এই যে এখানে কি উপস্থিত আছে, এখানে ঘাড়ার উপস্থিত আছে, ঘাড়ার আনসার্টেনিটি, এই কারণে ইসলাম এটাকে পারমিট করছে না। কিন্তু আবার দেখো ইসলাম যেটাকে পারমিট করছে, মজার ব্যাপার হলো এরকম, ইসলাম যেটাকে পারমিট করছে গিয়ে ওই এরিয়া স্পেসিফাই না, ওই আমের যিনি চাষি তার সাথে ধরো একজন ইসলামিক পার্সন এবার গিয়ে বলল যে ভাই আপনি তো আম চাষ করছেন, খুব ভালো কথা, আশা করছি আগামী বৈশাখ মাসে আম পাকবে, নাকি কি মাসে পাকে আম পাকে বৈশাখে, নাকি আম পাকে বৈশাখে? জি স্যার, জ্যৈষ্ঠ হয়ে যায় স্যার। আর বড়ই পাকে কখন? ফেব্রুয়ারি। হ্যাঁ, ফাল্গুন। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাল্গুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালেতা আগুনে, হাত পাকে লিখে লিখে, যত লিখবে তত হাত পাকবে, হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে। প্রফেসর ব্রেন কিভাবে পাকে? ব্রেন পাকে বেশি, আমার ব্রেন অনেক কাঁচা তো, বেশি ব্রেন পাকবে যত তুমি চিন্তা করবে বিভিন্ন বিষয় নিয়ে এবং যত পড়াশোনা করবে তুমি, ব্রেনকে যত কাজ দেবে ততই সে পাকবে। হ্যাঁ, এই যে এখানে আছে, এই কবিতার মধ্যেই আছে, এই যে হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে, পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তুলে, লেখাপড়া গিলিয়ে। বুঝতে পেরেছ?
তাহলে এই যে কবিতা লিখেছেন এটা সম্ভবত সুকুমার রায়ের কবিতা মোস্ট প্রবাবলি। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাল্গুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলারটি পাকা হয় লুচি দই আহারে, হাত পাকে লিখে 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 লিখে, চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। এই কবিতার নাম হচ্ছে পাকাপাকি। সুকুমার রায়ের কবিতা। এই যে কান পাকে ফোড়া পাকে, পেকে করে টন টন, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, রাধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে, সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে, পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে, দুহাতে পাকালে গোফ তবু নাহি পাকে সে। All right. So এখানে ইস্তিসনা যেটা আছে, ইস্তিসনার এটা আছে, ইস্তিসনা ম্যানুফ্যাকচার যেটা গার্মেন্টস এর এক্সাম্পল দিয়েছিলাম এটা হতে পারে। আচ্ছা, ওই যেটা বলছিলাম যে তাহলে ইসলামিক একজন পার্সন গেল, গিয়ে বললো ওই বাগানের লোকের কাছে যে ভাই আপনার কাছে তো আমটাম পাকবে বৈশাখ মাসে, তো ঠিক আছে এটা এরকম গ্রেডের আম যদি হয় বৈশাখ মাসে, এবং সেটা আমি আপনার কাছ থেকে 40 মণ আম কিনবো, যখন কিনবো তখন এটার স্পেসিফিকেশন এমন থাকতে হবে, ডিফাইন করা আছে এটা, এবং এটার প্রাইসও ঠিক করে ফেলা যেতে পারে যে প্রাইস আমি আপনাকে এত করে দিতে রাজি আছি, আপনি যদি রাজি থাকেন তাহলে চলেন আমরা ডিল করতে পারি, ঠিক আছে। তবে এটার আবার সাবজেক্ট টু যেরকম হবে যে হ্যাঁ যদি আবার আম না হয় তাহলে নাই, তখন বেচা কেনা হবে না, আপনি যদি অ্যাডভান্স নিয়ে থাকেন ফেরত দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রুভ হতে পারে যে আমি আপনার কাছ থেকে এত কেজি আম কিনবো 3 মাস পরে। আমি বাগান কিনেছি এরকম না, বাগানে 200 মণ হইতে পারে, 100 মণ হইতে পারে, 30 মণ হইতে পারে, এরকম না। আমি আপনার কাছ থেকে 30 মণ আমি কিনবো আগামী 2 মাস পরে, কোয়ান্টিটি স্পেসিফাই করে ফেললা এবং প্রাইসও ফিক্স করে ফেলেছো, 35 টাকা কেজি হবে এবং সেটা হবে এই 1400 টাকা মণ। একশো মণ কিনবো, 1,40,000 টাকা দাম হয়, এভরিথিং ইজ স্পেসিফাইড, তাহলে ইসলাম পারমিট করবে। তাহলে ওইটা হবে সালাম। এখানে কিছু রেগুলেটরি ইসলামিক ফাইন্যান্সের কিছু ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছে এখানে, এবং কিছু ফার্মের কথা বলেছে যারা রেগুলেটরি বডি। ইসলামিক মার্কেট বলি আমরা, এমনি ট্রেডিশনাল মার্কেট অথবা ফাইন্যান্সিয়াল মার্কেট যেটার কথাই বলি, এই যে ইনফ্রাস্ট্রাকচার এটা ইম্পর্টেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনস, হ্যাঁ, কারণ আমাকে যে শরিয়া রুলগুলো দিচ্ছে কারা দিচ্ছে? এই মালয়েশিয়াতে আগে ওরা রেগুলেটরি বডি ঠিক করেছে, হ্যাঁ, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, তারপরে তারা কি করেছে ওখানে ব্যাংকগুলোকে আস্তে 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 সেটার আন্ডারে নিয়ে এসছে, এবং এগুলোর যখন বেনিফিট সবাই পাচ্ছে এখন সবাই ওখানে ওই ইসলামিক ব্যাংকিংটাই ফলো করছে অলমোস্ট।
প্রচুর চাইনিজ আছে ওখানে, প্রায় 20% এর বেশি চাইনিজ, তারাও অনেকে ইসলামিক ব্যাংকিং পছন্দ করছে। মালয়েশিয়া ইসলামিক ব্যাংকিং এর জন্য একটা ল্যান্ডমার্ক তৈরি করেছে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে হচ্ছে মানি মার্কেট, যেটা মানি মার্কেটের আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটের মেজর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে মানি মার্কেট আর আরেকটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে? সো মানি মার্কেট স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেখানে মানি ট্রেড হবে, যদিও কথাটাকে বলছে যে এটা একটা মিসনমার, যে আসলে মানি কি ট্রেড হয়? আমি কি কাউকে 2 লাখ টাকা দিচ্ছি, বলতেছি যে মানে ক্যাশ দিচ্ছি, দিয়ে বলতেছি যে হ্যাঁ তুমি আমাকে, মানে আমি তার কাছে এটা বিক্রি করতেছি 2 লাখ টাকা, 2,000 টাকায় বিক্রি করতেছি, এরকম তো না। তাহলে আমি এখানে বেসিক্যালি কি করছি যে কিছু সিকিউরিটিজ, যেটা বলছে এখানে যে কিছু সিকিউরিটিজ এর মাধ্যমে আমি তার কাছে এটা হ্যান্ড ওভার করছি, বা সে আমাকে একটা কিছু ইস্যু করছে, তার এগেইনস্টে আমি তাকে টাকাটা দিচ্ছি। তাহলে এখানে এই বিষয়গুলো আসবে এই চ্যাপ্টারে, বলছে যে মানি মার্কেট ডিফাইন, পারপাস অফ মানি মার্কেট, পার্টিসিপেটস ইন মানি মার্কেট, comparing money market securities. এই যে বলছে যে it's a misnomer, is not actually traded in the money market. Currency তো আমরা ট্রেড করি না। The securities in the money market are short term with high liquidity, therefore they are close to being money. হ্যাঁ, হাই লিকুইডিটি কেমন? যেমন এটা ওভারনাইট হয়, ওভারনাইট। আমি আজকেই একটা ব্যাংক থেকে 10 কোটি টাকা নিল, আগামীকাল কি সে এটার উপরে হয়তো 5% ইন্টারেস্ট সহ ফেরত দিল, আগামীকাল উইদিন 24 আওয়ার্স, তাহলে এটাকে বলে ওভারনাইট। তাহলে একদিন পরে এটা লিকুইড হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলে হাই লিকুইডিটি, শর্ট টার্ম উইথ হাই লিকুইডিটি। আজকে ট্রেড হচ্ছে, আগামীকালকে এটা লিকুইড হয়ে যাচ্ছে। আমরা তো শেয়ারও এর পরের দিন বিক্রি করতে পারি না, হয়তো আমাকে দেখতে হবে এটা যে ইউজুয়ালি কত সময় পরে শেয়ার সেল করা যায়। তোমরা একটু সার্চ দিয়ে দেখে নিও, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি কিছুদিন শেয়ার মার্কেটে ছিলাম, এটা আসলে আমার নেচার, আমার পার্সোনালিটির সাথে যায় না। আমাকে আমার এক ছাত্র জোর করে নিয়ে গেছিল শেয়ার মার্কেটে, সে আমাকে একটা বিও অ্যাকাউন্ট খুলে দিয়েছে, দিয়ে তারপরে দুইটা ব্যাংকের শেয়ার কিনে দিয়েছিল আমাকে। তো পরে আমার বেশ প্রফিটও হয়েছিল ওইখানে, কিন্তু আমি ওই সময় ওইটাকে যদি সেল করে দিতাম তাহলে হয়তো আমি একটা সেল করে বের হয়ে আসতে পারতাম, কিন্তু আমি ওগুলো রেখে দিয়েছি। আমি বলছি থাক না, অসুবিধা কি। পরে ওই শেয়ারগুলো ভ্যালিউ কমে গেছে, অনেক কমে গেছে। পরে আমার প্রায় 92,000 টাকার শেয়ার পরে সম্ভবত 64,000 না 65,000 টাকায় ছেড়ে দিয়ে আসতে হয়েছে। মানে প্রায় 30,000 টাকার মতো লস হয়েছে আমার, 28,000 টাকার মতো লস হয়েছে। তারপরেও আমি যথেষ্ট শান্তিতে আছি। এরকম জোর করে একজন আমাকে নিয়ে ইন্স্যুরেন্স করাই দিছিল, আমি সেখান থেকেও বের হয়ে আসছি। তারপরে আরেকজন জোর করে ক্রেডিট কার্ড ধরাই দিছিল, সেখান থেকেও বের হয়ে আসছি। এই জিনিসগুলো যত অ্যাড করবা তোমার লাইফে, তত বেশি তুমি অশান্তি কিনে নিয়ে আসবা। এখন তো ধরো শারীরিক ভাবে টুকটাক একটু মাঝে মধ্যে অসুখ বিসুখ হয়, সেটা এক বিষয়, কিন্তু শারীরিক অসুখ বিসুখের থেকে মানসিক অসুখ বিসুখ অনেক খারাপ জিনিস, বুঝতে পেরেছ? মানসিক অশান্তি। ক্রেডিট কার্ডের ইয়ারলি একটা চার্জ আছে, আবার তোমার মনে হবে তোমার হাতে তো টাকা আছে, তুমি যাও শপিং করো, কেনো, এরপরে অথবা এটিএম থেকে টাকা তুলো, এটিএম থেকে টাকা তুললে ক্রেডিট কার্ডের এক ধরনের ইমপ্লিকেশন আছে, আবার যদি পারচেজ করো আরেক ধরনের হ্যাজার্ড আছে, তোমাকে ওই টাকা আবার গিয়ে ব্যাংকের ইয়াতে এটিএম বুথে ডিপোজিট সিডিএম মেশিনে জমা দিয়ে আসতে হবে টাকা। এই বিভিন্ন ধরনের হ্যাজার্ড আছে। এখানে বলছে যে why
why do you need money markets? এমনিতে শোনো, এই যে মিড টার্মের যে কথাটা আমরা বলছিলাম, এই লিটারেচারটা পর্যন্ত আমরা যদি খুব ভালো করে পড়ি, এখানে কিন্তু 49 পেজের এই লিটারেচারটা, বুঝতে পেরেছো? এটার সাথে এর আগের আরো 3টা স্লাইড আছে আমাদের, তো মানে 3টা পাওয়ার পয়েন্ট ফাইল প্লাস এই লিটারেচারটা তোমরা যদি পড়ো তাহলে মিড টার্ম কভার হয়ে যাবে। হ্যাঁ, ইউজুয়ালি মানি মার্কেটটা আমরা মিড টার্মের পরেই পড়াই। তো তারপরও আমি তোমাদের দেখাই দিচ্ছি, এটা তোমরা যদি বলো তাহলে আমি মিড টার্মে দিব, আর যদি প্রফেসর দিয়েন না, দরকার নেই। দিয়েন না, এটা ফাইনালে দিয়েন প্লিজ। হ্যাঁ, এটা ফাইনালে দিব। ছোট জিনিস না আসলে, হ্যাঁ, দেখেন অনেক বড়। এটা ফাইনালে দিব, তবে একটু আগে আমি যে লিটারেচারটা দেখালাম এটা ভালো করে পড়তে হবে। ওকে ব্রো। হ্যাঁ, তাহলে মানি মার্কেটের আমরা যে বিষয়গুলো বলছি, যে আমরা সরাসরি মানি মার্কেট ইনস্ট্রুমেন্টেই চলে যাই। এখানে কিছু পারপাস বলছে যে প্রোভাইডস এ প্লেস ফর ওয়্যারহাউজিং সারপ্লাস ফান্ডস। আমার টাকা এক্সট্রা আছে, অনেক সময় অনেক ব্যাংকের অনেক ব্রাঞ্চের কাছে টাকা এক্সট্রা থাকে, ঠিক আছে, মানে লিকুইড বেশি হয়ে যায়, লিকুইড মানি বেশি হয়ে যায়। তখন সেটা কি, লিকুইড মানি বেশি হয়ে যাওয়া মানে এখানে আবার অপরচুনিটি কস্ট বাড়তে থাকে। অপরচুনিটি কস্ট কিরকম, তুমি বা প্রফিটেবিলিটি কম হবে। তুমি যদি করো, এটা ইনভেস্ট করতা, তাহলে তো এটা থেকে তোমার একটা ইন্টারেস্ট আসতো বা প্রফিট আসতো। তুমি তো ইনভেস্ট না করতে পারার কারণে, লিকুইড থাকার কারণে তুমি ইনভেস্ট করতে পারছো না, এবং ওই টাকাটাও, ওই বেনিফিটটা তোমার কাছে আসছে না। তো তাহলে এরকম যদি আইডিয়াল হয়ে যায় বা সারপ্লাস মানি হয়ে যায়, তাহলে সেটা এই মানি মার্কেটে তুমি রিইনভেস্ট করে কি করতে পারো, যে এটাকে বলছে এক ধরনের ওয়্যার হাউজিং, মানে স্টোরিং অফ মানি। Borrowers from money market provide low cost source of temporary funds. এখানে যারা বড়োয়ার তারা খুব লো কস্ট সোর্স, কারণ এখানে ডিসকাউন্টিং এর মাধ্যমে হয়। যেমন ট্রেজারি বিলস আছে যেটা, এটা ডিসকাউন্টিং আমেরিকাতে আমি যেটা দেখেছি অন অ্যান এভারেজ হচ্ছে 4%, ঠিক আছে, 4%। তো তাহলে এটা খুব বেশি এখানে, মানে কস্ট অফ ফান্ড যেটা, এটা কম। এই যে কর্পোরেশনস এন্ড ইউএস গভর্নমেন্টস ইউজ দিস মার্কেটস। ইউজুয়ালি আমেরিকাতে যেটা হয়, বিভিন্ন কর্পোরেশনস এবং ইনক্লুডিং ব্যাংকস, হ্যাঁ, এন্ড ইউএস গভর্নমেন্ট মূলত এটার মেইন বেনিফিশিয়ারি, ইউজ দিস মার্কেট বিকজ দ্য টাইমিং অফ ক্যাশ ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ আর নট ওয়েল সিনক্রোনাইজড। অনেক সময় গভর্নমেন্টের হাতে টাকা থাকে না, গভর্নমেন্টের স্পেন্ডিং করতে হয়, ডেট সেটেল করতে হয়। হ্যাঁ, তো ডেট সেটেল করতে হলে কি করে গভর্নমেন্ট, তখন ট্রেজারি বিল ইস্যু করে দেয়, ট্রেজারি নোট ইস্যু করে দেয়। তাহলে এখানে যেটা বলছে যে আউটফ্লোজ আর নট ওয়েল সিনক্রোনাইজড মানি মার্কেটস, মানে সবকিছু তুমি বুঝবা ডিমান্ড সাপ্লাই দিয়ে, ঠিক আছে, সবকিছু হচ্ছে যে ডিমান্ড সাপ্লাই। তোমার কাছে মানি সাপ্লাই বেশি হয়ে গেছে, এখন তুমি এটাকে কি করতে হবে, যে এটাকে তুমি ইনভেস্ট করে দিতে হবে অন্য জায়গাতে। তাহলে তোমার এটা থেকে একটা বেনিফিট চলে আসলো, কস্ট কমে গেল, আর এই সিনক্রোনাইজেশনটা মেনটেন করতে পারলাম। এই যে আজকে সংবাদে দেখছিলাম সবজির বাজারের কথা বলছে, সবজি বলছে দাম বাড়ছে কেন, দাম বাড়ছে সবজির সাপ্লাই কমের জন্য, সবজি কম আসছে বাজারে। সবজি যদি বেশি আসে, এখন তো মৌসুম সবজি আসার কথা, তো সবজি যদি বেশি আসতো তাহলে প্রাইস কমে যেত, সবজি কম আসছে এই জন্য প্রাইস বেড়ে গেছে। তো দেখো আসলে মানে কন্ট্রোলটা কোত্থেকে হয়, এক্স্যাক্টলি এটা মানি মার্কেটের ক্ষেত্রেও তাই। মানি মার্কেট ইজ অলসো মার্কেট। ওইটা সবজি বাজার, ওইখানে সবজি বিক্রি হয়, এটা টাকার বাজার, এখানে টাকা বিক্রি হয়, ঠিক আছে, টাকা বিক্রি হয় মানে ইন দ্য ফর্ম অফ সিকিউরিটিস। তাহলে মানি মার্কেট প্রোভাইড এ ওয়ে টু সলভ দিস ক্যাশ টাইমিং প্রবলেমস। একজন নিয়ে বসে আছে, সে কিছু করতে পারতেছে না, আর আরেকজন দরকার, সে একটা সেটেলমেন্ট মানে করতে পারছে না। সো হ্যাঁ, ইনস্ট্রুমেন্টস গুলো কি, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস গুলো কি কি, আমরা সরাসরি এখানে চলে আসি, যে উই উইল এক্সামিন ইচ অফ দিস ইন দ্য ফলোইং স্লাইডস। ট্রেজারি বিলস, যেটা টি বিলস, এরপরে হচ্ছে ফেডারেল ফান্ডস, একটা হচ্ছে রেপো, রিপারচেজ এগ্রিমেন্ট বলে এটাকে, রেপো রিপারচেজ এগ্রিমেন্ট, একটা হচ্ছে নেগোশিয়েবল
সার্টিফিকেটস অফ ডিপোজিটস, এটাকে অনেক সময় নেগোশিয়েবল বলে, আবার অনেক সময় শুধু সার্টিফিকেট অফ ডিপোজিটও বলে, সিডি। আর এটাকে ফেড বলে, অনেক সময় সংক্ষেপে ফেড বলে, ফেডারেল ফান্ডস। এরপর হচ্ছে সিপি, আর একটা সিপি কমার্শিয়াল পেপার, আর একটা হচ্ছে বিএ ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, আরেকটা ইউরো ডলার্স আছে। এগুলো সবই হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। ট্রেজারি বিল, যেটা ট্রেজারি বিলস have 28 day, এটা মিনিমাম 28 day maturities through 12 month maturities। 12 month হচ্ছে 365 days, অনেক সময় +1 করা হয় 366 days। তাহলে কি হচ্ছে তোমার 28 দিন থেকে 12 মাস পর্যন্ত, 12 মাস বলেছে, 12 মাসে এটা 365 days হতে পারে, 360 days, 360 days হতে পারে। When an investor pays less for the security, then it will be what when it matures, and the increase in price provides a return. This is common to short-term securities because they often mature because the issuer can mail out interest checks. তো তাহলে এটা কি বলছে এখানে? বলছে যে তুমি এখন একটা ডিসকাউন্টের একটা প্রাইসে একটা সিকিউরিটি কিনবা, এবং এটা একটা ম্যাচুরিটি ডেট থাকবে। ওই ম্যাচুরিটি ডেটে ওটার যে রেট হবে, সেই রেটটাকে বলা হচ্ছে এখানে এই যে ফেস ভ্যালু বলে এটাকে অনেক সময়, ঠিক আছে, বা ম্যাচুরিটি প্রাইসও বলে অনেক সময়। When it matures and the increase in price provides a return. এটা একটা ক্যালকুলেশন আছে, ওটাকে ফেস ভ্যালু বলে অনেক সময়। ফেস ভ্যালু ম্যাচুরিটি ডেটে যখন প্রাইস হবে, তুমি এখন একটা ডিসকাউন্টেড প্রাইসে কিনবা, এরপরে একটা ম্যাচুরিটি ডেট ডেট থাকবে, ওই যে 28 দিন হতে পারে এটা, অথবা 91 দিন হতে পারে, এভাবে করে তোমার বিভিন্ন ডেটের হতে পারে। এখানে আছে এই যে 28 দিন হতে পারে, 91 দিন হতে পারে, 182 দিন হতে পারে, এরকম, আবার 365 ডেজ এর হতে পারে। এটা ক্যালকুলেশনটা কেমন বলছে, ওই you pay $996.37 for a 28-day T-bill. It is what $1,000 at maturity. তাহলে 1000 হচ্ছে এটার ফেস ভ্যালু। তাহলে what is its discount rate? তাহলে ডিসকাউন্ট রেট কেমন হবে? যে আমি বলছিলাম যে আমেরিকাতে আমি দেখেছি যে অন এন এভারেজ 4% বা 4.6%, 4.7% এরকম। তাহলে এফ যেটা, এটা হচ্ছে তোমার যে ফেস ভ্যালু $1,000, আর পি হচ্ছে যেটা তোমার প্রেজেন্ট প্রাইস, যেটা এখন তুমি পে করছো, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু 996.37। এটা এভাবে করলে পরে কত দিনের জন্য, এটা হচ্ছে এন, আর 360 কে স্ট্যান্ডার্ড ধরলে পরে এটার পার্সেন্টেজটা পাওয়া যাবে, সেটা হচ্ছে 4.66%। তার মানে তুমি এটা থেকে 28 দিন পরে তুমি 1000 টাকায় পাবা। এখন 28 দিন পরে যদি তুমি 1000 টাকা পাইতে চাও, তাহলে তখন এখন তুমি দিবা হলো 996 টাকা 73 পয়সা, ঠিক আছে। তাহলে এটা ডিসকাউন্টিং রেট হবে, ডিসকাউন্ট রেট হবে 4.665%। সো এটা গভর্নমেন্ট ইস্যু করে, অ্যানুয়ালাইজড ওখানে 360 দিয়ে দেখাইছে, এটা 366 দিয়ে দেখায়, 365 বা 366 এরকম হলে 4.76% হয়। এটা এক একজন এক এক ভাবে ক্যালকুলেট করে। টি বিল গুলো কিভাবে হয়, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কম্পিটিটিভ আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ, ঠিক আছে। কম্পিটিটিভ হচ্ছে যেগুলোর জন্য বিট করে, আর নন কম্পিটিটিভ হচ্ছে যেগুলো গভর্নমেন্ট যে ডিসকাউন্ট রেট বলে দিবে, অথবা যে রেট প্রেজেন্ট ভ্যালু যেটা বলে দিবে, সেই অনুযায়ী তুমি কিনতে রাজি থাকবা, সেরকম হলে তুমি কিনে ফেলবা। এই
আর যদি হচ্ছে যে গভর্নমেন্ট বলে যে ঠিক আছে তুমি ইয়ে করো, বিট করো, তাহলে তুমি তখন ডিসকাউন্ট করে বিট করবা। বিট করলে সেই বিটে যদি তুমি পাও তাহলে তুমি পেলে, এটাকে বলে কম্পিটিটিভ। তাহলে ট্রেজারি বিলস আর অকশনড টু দ্য ডিলার্স এভরি থার্সডে, প্রতি থার্সডেতে অকশন হয়, ডিলাররা সেখানে পার্টিসিপেট করে। The treasury may accept both competitive and non-competitive bids, and the price everyone pays is the highest yield paid to any acceptable bid. ট্রেজারি যেটা এখানে ট্রেজারির কথা যেটা বলছে, এটা আমাদের বাংলাদেশে যদি হয়, বাংলাদেশের আসলে আমাদের বাংলাদেশ ব্যাংক যেটা আছে, সেন্ট্রাল ব্যাংক, এটা হচ্ছে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। বাংলাদেশ ব্যাংক এটা করে, বাংলাদেশ ব্যাংক ইস্যুস ট্রেজারি বিলস, ওকে, টি বিলস। তো স্বাভাবিকভাবে তাহলে আমাদের এটা ইউএস ট্রেজারির কথা বলছে, আর আমরা যদি বলি তাহলে আমাদের বাংলাদেশ ব্যাংক হয়তো এটা অকশন করতে পারে। বলছে যে ইউএস ট্রেজারি $2.5 বিলিয়ন, এটা পার ভ্যালিউ। ও আচ্ছা, এটার কথা একটু আগে যে বলছিলাম, যেটা ফেস ভ্যালিউ অথবা পার ভ্যালিউ বলে অনেক সময়, পার ভ্যালিউ $1000 যেটা কথা বলছে। তাহলে 2.5 বিলিয়ন পার ভ্যালিউ, 91 day T-bills. The following bids were received. এখানে কয়েকটা বিড দেখাচ্ছে। তোমার $500 মিলিয়ন বিড করেছে একজন, আরেকজন $750 মিলিয়ন বিড করেছে, একজন $1.5 বিলিয়ন বিড করেছে, আরেকজন $1 বিলিয়ন এবং $600 মিলিয়ন বিড করেছে, এবং সেখানে বিড প্রাইস দিয়ে দিয়েছে তারা এটা 0.9940, একজন দিয়েছে 0.9901, 0.9925, 0.9936, 0.9939। সো এখান থেকে যেটা হাইয়েস্ট বিড হবে, সে হাইয়েস্ট বিডটাই নিয়েছে। তো হাইয়েস্ট বিড কি কি আছে এখানে, যে একটা আছে 36, যেটা, আরেকটা আছে 39, আরেকটা আছে 40। এই তিনটা হচ্ছে বিড উইন করেছে। এই যে এখানে দেখাচ্ছে, এই যে 500 মিলিয়ন, 600 মিলিয়ন এবং 650 মিলিয়ন এর যারা বিডার 1, বিডার 5 এবং বিডার 4, তারা যে প্রাইস দিয়েছে এখানে এটা হচ্ছে বেস্ট প্রাইস। তাহলে both the competitive and non-competitive bidders pay the highest yield based on the price. কম্পিটিটিভ যারা, তারা তো বিডে পার্টিসিপেট করেছে, আর যারা নন কম্পিটিটিভ তারা বলেছে গভর্নমেন্ট যে প্রাইস দেয় সেই প্রাইসে আমরা নিয়ে নিব। এখানে ট্রেজারি বিলের কিছু অপশন দেখিয়েছে, এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। ট্রেজারি বিলের কিছু রেট দেখিয়েছে এবং ইনফ্লেশন রেটের সাথে এটার কিছু কনফ্লিক্ট হয়েছে। এখানে বলেছে যে এখানে নোটিস দ্যাট দ্য ইনফ্লেশন রেট এক্সিডস দ্য রেট অন টি বিলস in several on the years. This indicate a negative real return for T-bill investors during these periods. Negative real return এসছে এখানে, এবং এই এক্সপেরিয়েন্সটা তাদের ভালো ছিল না। যদি এটা শর্ট টার্মে এখানে রিস্ক কম থাকে। এরপরে সেকেন্ড যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে ফেডারেল ফান্ডস, যেটা ফেড ফান্ডস। এটা একটা শর্ট টার্ম ফান্ড ট্রান্সফার্ড বিটুইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইউজুয়ালি ফর এ পিরিয়ড অফ 1 day, ব্যাংক টু ব্যাংক। ঠিক আছে, এটা হতে পারে ব্যাংক টু ব্যাংক, লাইক মেবি ফ্রম সেন্ট্রাল ব্যাংক টু any commercial bank, okay, or it may be from any commercial bank to central bank. It may be from any commercial bank to any commercial bank. ঠিক আছে, used by banks to meet short term needs to meet reserve requirements. এই যে আমরা দেখি অনেক সময় সিআরআর, যেটা সিআরআর ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্টস। ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্টস, সিআরআর, এগুলো দেখবে তোমরা যারা আছো ইকোনমিক্স, ব্যাংকিং, ফাইন্যান্সের। এই যে 4% cash reserve requirement ratio was set as 4% in October 2020, গত মাসে।
Bangladesh Bank has refixed the cash reserve ratio at 4% on bi-weekly. এটা সম্ভবত একটু বেশি ছিল, এটা 5% যেন ছিল, এটাকে কমিয়ে নিয়ে আসছে bi-weekly average basis with a provision of minimum 3.5% on a daily basis. ঠিক আছে, তো bi-weekly 4% এবং ডেইলি বেসিসে মিনিমাম 3.5% এটা রাখতে হবে। তো স্যার হ্যাঁ স্যার আজকে আর না পড়ি, এখানে শেষ করে দেন। হ্যাঁ শেষ করে দিব। তো এই যে ক্যাশ রিজার্ভ রেশিও যেটা, এটা আসলে কি? এটা হচ্ছে ইজ দ্য share of a bank's total deposit that is mandatory by the Reserve Bank of India to be maintained with the latter in the form of liquid cash. Liquid cash format এটা মেইনটেইন করতেই হবে। তোমার টোটাল যে আছে is a specified minimum fraction of the total deposit of customer. কাস্টমারের যে টোটাল ডিপোজিট তার একটা পার্সেন্টেজ অবশ্যই তোমার কাছে রেখে দিতে হবে, which commercial banks have to hold as reserve either in cash or as deposits with the central bank. Central bank-এর কাছে এত পার্সেন্ট ডিপোজিট তোমার মানে ডিপোজিটের এত পার্সেন্ট সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখতেই হবে। CRR is set according to the guidelines of the Central Bank of country. তাহলে এখন আমাদের ব্যাংক CRR ঠিক করে দিয়েছে 4%। সুতরাং কোন ব্যাংকের কাছে যদি 100 টাকা থাকে, মানে কাস্টমারদের ডিপোজিট, ক্লায়েন্টদের ডিপোজিট যদি 100 টাকা থাকে, তাহলে তার থেকে 4 টাকা সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখতে হবে। এই তাহলে এটা অনেক সময় এই তার রিজার্ভ রিকোয়ারমেন্ট যদি ফুলফিল, যেমন তার এখন আজকে প্রতিদিনেরটা প্রতিদিন আজকে 3.5% থাকতেই হবে, তো আজকে তার কাছে আছে 3%, তাহলে আর বাকি 0.5% সে করতে আনবে। বাকি 0.5 আরেকজনের কাছে হয়তো দেখা গেছে একটু সারপ্লাস থেকে গেছে, আজকে তার কাছ থেকে এনে রাখবে আজকে। তো এইভাবে করে 24 আওয়ারের জন্য অনেক সময় কি করতে পারে যে ব্যাংকগুলো ট্রানজাকশন করতে পারে। তাহলে আজকে এখানে রেখে দিতাম বলছো? Yes, professor. ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা ফাইনালের জন্য রাখছি এবং বাকি ইনস্ট্রুমেন্টগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। আর হচ্ছে মিড টার্মের জন্য আমাদের এই ম্যাটেরিয়ালটা পর্যন্ত থাকবে। এই ম্যাটেরিয়ালটা ভালো করে পড়বে, বাকি যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোও পড়বে। ঠিক আছে, আর এমনিতে সুকুকের উপরে যে অ্যাসাইনমেন্টটা করিয়েছিলাম, অ্যাসাইনমেন্টটাও পড়বে। প্রফেসর, হুম, আমি তো আপনার অ্যাসাইনমেন্ট করি নাই, আজ আই মিস দোজ ক্লাসেস। অসুবিধা নেই, আমরা আবার দিব। ঠিক আছে, you will participate in the later. Are you going to deduct any mark? No. Thank you. It was not general for everyone. It was for a particular group. But the requirement is you will study this material. Shukuk. Sure. স্যার, আমাদের এক্সাম যেহেতু সামনে চলে আসছে, আমাদের কি এখন অ্যাসাইনমেন্টটা দেওয়াটা ইম্পর্টেন্ট? না, এখন তো কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, দিই নাই তো। আচ্ছা ঠিক আছে স্যার। দিই নাই, আগে যেটা দিয়েছিলাম ওটা পড়তে বলছি। আচ্ছা ওকে স্যার। যেটা অলরেডি তোমরা প্রেজেন্ট করেছো শুকুর। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আজকে রেকর্ডিংটা একটু দিয়ে দিয়েন প্লিজ, আজকে নেট অনেক ডিস্টার্ব করেছে। ঠিক আছে, দিয়ে দেব।